কিছুটা লজ্জা আর কিছুটা বিস্ময়, দুজনই চুপচাপ নিচের দিকে তাকিয়ে দাঁড়িয়ে আছে। দুজনের অনুভূতি এক হলেও তার কারণ হলো ভিন্ন। নির্বাণ লজ্জা পাচ্ছে তার বোকামির জন্য। পাখি দেখাশোনার জন্য তখন কিছু না ভেবেই অচেনা একজনকে চিঠি লিখেছিল, কিন্তু এখন চিঠির পাঠিকাকে সামনে দেখে খানিকটা অস্বস্তি হচ্ছে নিজের করা বাচ্চামো স্বভাবের জন্য। আর পাশের বারান্দায় দাঁড়িয়ে থাকা রমণী লজ্জা পাচ্ছে এতদিনের অদেখা তার সেই চিঠির মানুষটাকে প্রথমবার দেখে। চিঠির মাধ্যমে নানান কথা বললেও এখন সামনাসামনি দেখে খুব অদ্ভুত রকমের অনুভূতি হচ্ছে। কথা বলার ভাষাই এখন খুঁজে পাচ্ছে না। লজ্জা আর অস্বস্তি তাকে ঘিরে ধরে আছে। নির্বাণ পরিস্থিতি স্বাভাবিক করার জন্য ভদ্রতার সাথে বলল, আসলে আমি খুবই দুঃখিত আপনাকে চিঠি লিখে বিরক্ত করার জন্য। আসলে আমার কাজিন রৌ। নির্বাণের কথার মাঝেই কাসফিয়া ভিতর থেকে আরশিকে চেঁচিয়ে ডেকে উঠল। কাসফিয়ার আকর্ষণময়ী ডাকে নির্বাণ থেমে গেল। আরশি কিছুটা অপ্রস্তুত হয়ে তাড়াতাড়ি করে বলল, বারবার দুঃখিত বলার কিছু নেই, আমি কিছু মনে করিনি। এখন আসছি, ভালো থাকবেন। আরশি কথাগুলো বলে দ্রুত পায়ে রুমে চলে আসলো। বিছানায় বসে একটা স্বস্তির নিঃশ্বাস ফেলল। হাফ ছেড়ে বাঁচল, এতক্ষণ ধরে হয়তো এই মুহূর্তেরই অপেক্ষায় ছিল। এই অস্বস্তিকর পরিস্থিতি থেকে পালিয়ে আসতে পেরেই এখন স্বস্তি পেল। মনে মনে কাসফিয়াকে ধন্যবাদ দিচ্ছে আরশি। হাতে থাকা নীল রঙের চিরকুটটা এক পলক দেখে যত্ন করে রেখে দিল আগের চিরকুটগুলোর সাথে। নির্বাণ এখনো স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে বারান্দায়। তার দৃষ্টি এখনো পাশের বারান্দার দিকে আটকে আছে। মেয়েটাকে দেখে মনে হচ্ছে মেয়েটা তার থেকেও বেশি বাচ্চাদের মতো আচরণ করে। নির্বাণ সেসব কিছু মাথা থেকে সরিয়ে নিজের মতো করে কাজ করতে লাগল। রৌদ্র পাখিগুলোর দায়িত্ব নির্বাণের উপর দিয়ে গেছে। আর সেই দায়িত্ব পালন করতেই সকাল সকাল নির্বাণের এখানে আসা। আদ্রাফ, তুই কি পাগল হয়েছিস? বন্ধুত্বের মধ্যে কিসের ভালোবাসা টেনে নিয়ে আসছিস বারবার? কাসফিয়া বেশ রেগেমেগেই কথাটা বলল। আদ্রাফ কাসফিয়ার রাগ পাত্তা না দিয়ে শান্ত গলায় বলল, আমি তোকে ভালোবাসি, এখানে তো আমি কোনো ভুল দেখছি না কাসফি। আদ্রাফের কথায় কাসফিয়া ছোট করে একটা শ্বাস ফেলে নরম গলায় বলল, আমি চাই না তোর এই ভালোবাসার জন্য আমাদের ফ্রেন্ড সার্কেলে কোনো প্রকার পরিবর্তন হোক। তুই প্লিজ দয়া করে এসব কথা কখনো বলিস না। আমি সত্যিই চাই না আমাদের ফ্রেন্ড সার্কেলটা নষ্ট হোক। আদ্রাফ আহত দৃষ্টিতে তাকিয়ে আছে কাসফিয়ার দিকে। আদ্রাফ একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, আমি অপেক্ষা করব তোর জন্য। আমার ভালোবাসা এত ঠুনকো নয় যে অল্পতেই হার মেনে নিব। আজও ফ্রেন্ড সার্কেলের দোহাই দিয়ে কাটিয়ে দিলই। তবে একদিন না একদিন আমি তোকে রাজি করিয়েই ছাড়ব। আর আমাদের ফ্রেন্ড সার্কেলেও কোনো পরিবর্তন হবে না, দেখে নিস। আদ্রাফ কথাগুলো বলেই গম্ভীর হয়ে ক্লাসে চলে গেল। কাসফিয়া এখনো বারান্দায় দাঁড়িয়ে আছে আগের মতোই। কাসফিয়া প্রথম থেকে বুঝতে পেরেছিল আদ্রাফ তাকে অন্য নরজে দেখে। কিন্তু কাসফিয়া সব সময় এড়িয়ে চলতেই চেষ্টা করত। কাসফিয়া তাদের বন্ধুত্বের মাঝে এসব ভালোবাসা নিয়ে আসতে চায় না। আদ্রাফ সবার সামনে কিছু প্রকাশ না করলেও কাসফিয়াকে একা পেলেই তার ভালোবাসার কথা বলে, কিন্তু কাসফিয়া প্রতিবারই বন্ধুত্বের দোহাই দিয়ে আদ্রাফকে থামিয়ে দেয়। তবে কাসফিয়া ভালো করেই বুঝতে পারছে আদ্রাফের প্রতি সে ধীরে ধীরে দুর্বল হয়ে পড়ছে। তাই যতটা পারছে আদ্রাফের এই অনুভূতিগুলোকে এড়িয়ে চলছে। কাসফিয়া একটা দীর্ঘশ্বাস ফেলে ক্লাসে চলে গেল। বারান্দায় আদ্রাফের বলা কথাগুলো শুনেই সিঁড়ির দিকটায় থমকে দাঁড়িয়ে গেল এক যুবতী। তার টলমলে চোখ দুটো থেকে দুফোঁটা অশ্রুজল গাল বেয়ে গড়িয়ে পড়ল। বুকের ভিতর চিনচিনে ব্যথা অনুভব করছে। হঠাৎ করেই যেন তার পুরো পৃথিবী এলোমেলো হয়ে গেল। ভালোবাসা প্রকাশ করার আগেই মানুষটাকে হারিয়ে ফেলল ভাবতেই তার বুক ফেটে কান্না আসছে। নীলু, তুই আমাকে ওয়াশরুমে রেখেই চলে আসলি কেন? পেছনে থেকে আরশির চেঁচিয়ে বলা কথাগুলো শুনেই নীলা দ্রুত তার চোখের পানিগুলো মুছে ফেলল। আরশি নীলার কাছে এসে হাঁপাতে হাঁপাতে বলল, চুলগুলো ঠিক করতে একটু সময় লাগছিল বলে আমাকে রেখেই চলে আসলি তুই? নীলা নিজেকে সামলিয়ে স্বাভাবিক হয়ে মুখে হাসি ফুটিয়ে বলল,
কেন, তোকে কি কোলে তুলে নিয়ে আসার কথা ছিল নাকি আমার? আরশি গাল ফুলিয়ে ভ্রু বাঁকিয়ে বলল। তুইও দিন দিন তোর ভাইয়ের মতো হয়ে যাচ্ছিস নীলু। নীলা হাসি দিয়ে আরশির গাল টেনে বলল। হয়েছে, এখন বাচ্চাদের মতো গাল ফুলাতে হবে না। ক্লাসে চল, কাসফি হয়তো অপেক্ষা করছে। আরশি আর নীলা ক্লাসে আসতেই কাসফিয়া অভিমানী কণ্ঠে বলল। এতক্ষণ লাগে নাকি একটু চুল ঠিক করতে? নীল পেছনের বেঞ্চে বসে মাথা দু হাতের উপর রেখে নুয়ে থাকা অবস্থাতেই খোঁচা মেরে বলল। হয়তো কোনো নায়ক আসবে তাই আটা ময়দা মেখে এসেছে। নীলের কথায় আরশি রাগে ফুঁসতে ফুঁসতে নীলের কাছে গিয়ে ওর পিঠে একটা থাপ্পড় দিল। নীল সাথে সাথেই মাথা তুলে আরশির দিকে কিছুক্ষণ স্থির দৃষ্টিতে তাকিয়ে থেকে চিৎকার দিয়ে পাশে বসে থাকা আদ্রাফের গা ঘেঁষে বসে ভয়াতুর কণ্ঠে বলল। আদ্রাফ, এই পেতনি আমাকে থাপ্পড় দিল রে। আমার পিঠ জ্বলে যাচ্ছে রে ভাই। এতক্ষণ পরে নীলের প্রতিক্রিয়া দেখে আরশি বিরক্তিতে ভ্রু কুঁচকে ফেলল। নীলের চেঁচিয়ে ওঠায় আশেপাশের কয়েকজন তাদের দিকে তাকিয়ে আছে খেয়াল করতেই কাসফিয়া চাপা কণ্ঠে বলল। এই তোরা থামো তো। নীলা আর আরশি, তোরা বসো। স্যার আসবে এখন। নীলা আদ্রাফের দিকে এক পলক তাকিয়ে নীলের মাথায় একটা চাটি মেরে তাদের সামনের বেঞ্চে কাসফিয়ার পাশে বসে পড়ল। আরশিও নীলকে ভেঙচি কেটে চুপচাপ নীলার সাথে বসে পড়ল। প্রচণ্ড গরমে ক্লান্ত শরীরে আরশি বিরক্তিতে চোখমুখ কুঁচকে কাসফিয়ার হাত ধরে হাঁটছে। বাসার পাশে আসতেই নির্বাণকে তাদের সামনাসামনি হেঁটে আসতে দেখে আরশি থমকে দাঁড়িয়ে গেল। কাসফিয়া হঠাৎ করে আরশিরকে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুঁচকে হাতে টান দিয়ে জিজ্ঞেস করল। কি হলো, এই রোদের মধ্যে এভাবে দাঁড়িয়ে পড়লি কেন আশু? আরশি নির্বাণের দিকে তাকিয়ে অবাক দৃষ্টিতে আছে। নির্বাণ আরশিকে দেখে একটা অমায়িক হাসি দিয়ে তার সামনে এসে বলল। আরে, পাশের বারান্দা। কোথা থেকে আসলেন? আরশি কাসফিয়ার হাত ছেড়ে স্বাভাবিক হয়ে দাঁড়িয়ে বলল। ভার্সিটি থেকে আসলাম। আপনি কোথাও যাচ্ছেন নাকি? হ্যাঁ, বাসায় যাচ্ছি। নির্বাণের কথা শুনে আরশি ভ্রু কুঁচকে বিস্ময়ের সাথে বলল। বাসায় যাচ্ছেন মানে? নির্বাণ স্বাভাবিকভাবেই বলল। বাসায় যাচ্ছি, এখানে এসেছিলাম পাখিগুলোর দেখাশোনা করতে। আসলে আমার কাজিন বাসায় নেই তো তাই আমাকে পাখিগুলোর দায়িত্ব দিয়ে গেছে। আরশি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে নির্বাণের কথা শুনে। তার মানে উনি সেই কাজিন যে কিনা প্রথম চিরকুট লিখে দিয়েছিল। আর সে কিনা এতক্ষণ তাকে পাখিগুলোর মালিক ভেবেছিল। চিঠির রৌদ্রকে মনে করেছিল। আরশি মনে মনে নিজেকে গালি দিচ্ছে চিঠির মানুষটাকে নিয়ে এমন গোলমাল লাগিয়ে ফেলার জন্য। রোদের উত্তপ্ত ঝলসানো তাপে কাসফিয়া বিরক্ত হয়ে বলল। আশু, প্লিজ তাড়াতাড়ি চল। প্রচণ্ড গরম লাগছে। নির্বাণ আরশিকে উদ্দেশ্য করে বলল। আচ্ছা, আজ আসছি, আবার দেখা হবে। ভালো থাকবেন। নির্বাণের কথায় আরশির হুঁশ আসতেই আরশি একটা মেকি হাসি দিয়ে বলল। জি, আপনিও ভালো থাকবেন। আরশির কথার বিনিময়ে নির্বাণ একটা হাসি উপহার দিয়েই চলে গেল। আর কাসফিয়া আরশির হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে। বাসায় এসে দুজনে সোফায় বসতেই কাসফিয়া আর চোখে আরশির দিকে তাকিয়ে বলল। এটা তোর সেই চিঠির মানুষ? আরশি ভাবলেশহীন ভাবে বলল। শুনলি না, এটা পাখিগুলোর মালিকের কাজিন। তার মানে উনি চিঠির মানুষ না, বুঝতেই পারছিস? কাসফিয়া কিছুক্ষণ চুপ থেকে ভাবুক হয়ে বলল। তা না হয় বুঝলাম। কিন্তু এই ছেলেটার কাজিন মানে পাখিগুলোর মালিক ছেলে নাকি মেয়ে? জানি না। কাসফিয়া আরশির এমন ছোট উত্তর শুনে সন্দিহান কণ্ঠে বলল। জানি না মানে কি? তুই চিঠি দেওয়া নেওয়া করিস অথচ জিজ্ঞেস করবি না। আর আমাকে বললেই তো আমি এই ছেলের কাছ থেকে জেনে নিতাম। আরশি শান্ত গলায় বলল। প্রয়োজন মনে করছি না এটা জানার। কাসফিয়া আরশির এমন কথা শুনে একটা ছোট্ট শ্বাস ফেলল। রৌদ্র, তোর কি হয়েছে বলবি? তুই নাকি অদ্ভুত আচরণ করছিস? সব ঠিক আছে তো? রৌদ্র তার মায়ের কথা শুনে বিরক্তিতে বলল। আহহ মা, কি শুরু করেছ বলো তো? তুমি ওই ফাজিল ছেলের কথায় বিশ্বাস করে আমাকে এখানে আসতে বলেছ? আমি ভাবলাম তুমি হয়তো আমাকে মিস করছিলে। রৌদ্রের মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন। আমার তোকে নিয়ে চিন্তা হচ্ছিল তাই আসতে বলেছি।
রৌদ্র গম্ভীর গলায় বলল। হুমতা কাল না বুঝলেও এখন খুব ভালো করেই বুঝতে পারছি। আচ্ছা এসব বাদ দে এখন। ডাইনিং টেবিলে তোর বাবা অপেক্ষা করছে। খেতে আয়। আমি যাচ্ছি। রৌদ্র মাথা নাড়িয়ে সম্মতি জানালো। রৌদ্রর এখন ইচ্ছে করছে নির্বাণকে আচ্ছা মতো বকা দিতে। এই পাজি ছেলের উল্টাপাল্টা কথার জন্য এখন তাকে এখানে আসতে হয়েছে। রৌদ্র মনে মনে তার রুদ্রাণী কথা ভাবছে। আচ্ছা রৌদ্র তুই কি কারো প্রেমে পড়েছিস নাকি? আচমকা রৌদ্র তার মায়ের মুখে এমন কথা শুনে বিস্ফোরিত চোখে তাকালো ওনার দিকে। রৌদ্রের মা রুম থেকে বেরিয়ে যাচ্ছিল কিন্তু পেছনে ফিরে তার ছেলে গভীর চিন্তায় মগ্ন হয়ে থাকতে দেখেই কৌতূহল হয়ে প্রশ্নটা করে বসল। রৌদ্র তুই কি কারো প্রেমে পড়েছিস নাকি? নিজের মায়ের মুখে এমন প্রশ্ন শুনে রৌদ্র বিষম খেয়ে গেল। কাশতে কাশতে তার মায়ের দিকে গোলগোল চোখে তাকিয়ে আছে। হঠাৎ করেই তার মা তাকে এমন একটা প্রশ্ন করবে সেটা রৌদ্র বুঝতেই পারেনি। রৌদ্রের মা মুচকি হাসি দিয়ে ছেলের মাথায় পিঠে হাত বুলিয়ে দিয়ে বললেন, আগে তো আমার সাথে সব কথাই শেয়ার করতি কিন্তু এখন এমন গম্ভীর হয়ে গেলি কেন রৌদ্র? বাসায় আমার বৌমা আসলেই যদি তোর এই গম্ভীর স্বভাবটা ঠিক হয়। রৌদ্র তার মায়ের এসব কথা শুনে বিরক্তির সাথে বলল, মা কি শুরু করলে এসব আজেবাজে কথা? নির্বাণের সাথে সাথে তুমিও দেখছি বাচ্চামো শুরু করলে। আচ্ছা চল এখন ডিনার করবি। রৌদ্রের মা একটা মুচকি হাসি দিয়ে চলে গেলেন। রৌদ্র এখনো তার মায়ের দিকে তাকিয়ে আছে। মনে মনে নিজেকে প্রশ্ন করল রৌদ্র আচ্ছা আমি কি সত্যি সত্যি প্রেমে পড়েছি? রৌদ্রর পুরো মাথা এলোমেলো লাগছে। এই প্রশ্নের কোনো উত্তর পাচ্ছে না। তার মাথায় শুধু রুদ্রাণী আর তার চিরকুটের কথাই ঘুরছে। দুদিন হয়ে গেল অথচ আরশি তার চিরকুটের প্রত্যুত্তরে কোনো চিরকুট পেল না তার বারান্দায়। সকাল সকাল পাশের বারান্দার পাখিগুলোর দিকে তাকিয়ে আরশি কিছুটা চিন্তিত গলায় বলল, তোদের মালিক কি এখনো বাসায় আসেনি? দুদিন হলো চিরকুট দিলাম কিন্তু এখনো চিরকুটের উত্তর পেলাম না। তোদের মালিক কি চিরকুটের কথা ভুলে গেল নাকি? নির্বাণকে চিরকুটের মানুষ না পেয়ে আরশি আবারও চিরকুটের প্রতি কৌতূহল হয়ে পড়ল। আরশি জানে না চিরকুটের মালিককে তবুও তার অপেক্ষা করতে ইচ্ছে করছে। পাশাপাশি বারান্দায় থেকেও অপরিচিত একজনের সাথে চিরকুট আদান প্রদান করতে বেশ ভালোই লাগছে তার কাছে। চিরকুটের জন্য অপেক্ষাও এখন খুব উপভোগ করছে। আরশি আরও কিছুক্ষণ বারান্দায় থেকে রুমে চলে আসলো। ভার্সিটির সময় হতেই রেডি হয়ে বেরিয়ে পড়ল কাসফিয়ার সাথে। এই তোরা সবাই এই ছুটিতে আমার বাসায় চল। ওখানে সবাই মিলে অনেক ঘুরব, মজা করব। কি বলিস কাসফি? ক্লাস শেষে সবাই মিলে ফুচকা খাচ্ছিল ঠিক তখন আরশির বেশ উত্তেজিত হয়েই ফুচকা খাওয়া বন্ধ করে কথাটা বলল। আরশির কথায় সায় দিয়ে কাসফিয়াও বলল, গুড আইডিয়া। এবার ছুটি আমরা সবাই একসাথে কাটাবো আর এটাই ফাইনাল। আমার যতটুকু ধারণা আঙ্কেল আন্টিরাও কিছু বলবে না আমাদের বাসায় গেলে। তাই না নীল? নীল কিছু একটা ভেবে গম্ভীর গলায় বলল, আচ্ছা তা না হয় যাব কিন্তু তোরা আবার আমাদেরকে ওখানে নিয়ে আমাকে আর আদ্রাফকে মেরে প্রতিশোধ নিবি না তো? আরশি তার পাশে বসে থাকা নীলের কানে টান দিয়ে রাগী কণ্ঠে বলল, সেটা না হয় আমাদের বাসায় গেলেই দেখা যাবে। এখন বেশি কথা না বলে তাড়াতাড়ি খা। বাসের জন্য অপেক্ষা করছিল আরশি আর কাসফিয়া। এমন সময় কাসফিয়া একটু উচ্চস্বরেই বলে উঠল, আরে ডাক্তার সাহেব আপনি কেমন আছেন? কাসফিয়া কথায় আরশি বিস্মিত হয়ে ফোনের দিক থেকে নজর তুলে কাসফিয়ার দিকে তাকালো। কাসফিয়ার দৃষ্টি অনুসরণ করে তাকিয়ে দেখল রৌদ্র তার কিছুটা দূরেই দাঁড়িয়ে আছে। রৌদ্র তাদের দিকে এগিয়ে এসে শান্ত গলায় বলল, আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা কেমন আছেন? কাসফিয়া আরশির হাত জড়িয়ে ধরে নম্রমুখে বলল, আমরাও ভালো আছি। চলুন কোথাও বসে কথা বলি। আরশি বলেছিল ওর নাকি আপনাকে ট্রিট দেওয়ার কথা ছিল। কাসফিয়ার কথা শুনে আরশি কাসফিয়ার হাতে একটা চিমটি কাটল। রৌদ্র একটা মুচকি হাসি দিয়ে বলল, হ্যাঁ তা তো ছিলই, কিন্তু মিস আরু মনে হচ্ছে আমাকে ট্রিট দিতে চাচ্ছে না।
রৌদ্রের মুখে মিস আরু নাম শুনে আরশি হকচকিয়ে উঠল। রৌদ্রের দিকে ভ্রু বাঁকিয়ে তাকিয়ে ধারালো কণ্ঠে বলল, আমি কি এই কথা বলেছি আপনাকে? কাসফিয়া আরশিকে থামিয়ে দিয়ে বলল, আরশি তুই চুপ কর। আর ভাইয়া আপনি প্লিজ আশুর কথায় কিছু মনে করবেন না। কাসফিয়ার কথায় রৌদ্র মাথা নাড়িয়ে একটা অমায়িক হাসি দিল। অস্বস্তিতে আরশিকে কাচুমাচু করতে দেখে রৌদ্র ঠোঁট চেপে হাসছে। রৌদ্র সকাল সকালেই বেরিয়ে পড়েছিল তার বাসা থেকে। এখানে পৌঁছে নিজের ফ্ল্যাটে না গিয়ে ডিরেক্ট আরশির কলেজের এখানে চলে এসেছিল। রোদের মধ্যে বেশ কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে অপেক্ষা করার পর আরশির দেখা পেয়েছে। কাসফিয়া আরশিকে জোর করেই রৌদ্রর সাথে করে পাশের একটা রেস্টুরেন্টে নিয়ে এসেছে। রৌদ্রের সামনাসামনি বসায় আরশি বেশ অস্বস্তি বোধ করছে। আচ্ছা আপনারা বসুন, আমি একটু ওয়াশরুম থেকে আসছি। কাসফিয়ার কথা শুনে আরশি কাসফিয়ার দিকে রাগান্বিত দৃষ্টিতে তাকালো। আরশিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে কাসফিয়া ফিসফিস করে বলল, এমন করছিস কেন আশু? আমার বেশি সময় লাগবে না, মাত্র 5 মিনিট বসো তুই এখানে। আর উনি তো তোকে একা পেয়ে খেয়ে ফেলবে না তাই না? কাসফিয়া কথাগুলো বলেই ওয়াশরুমের দিকে চলে গেল। আর আরশি আহত দৃষ্টিতে তাকিয়ে আছে কাসফিয়ার যাওয়ার পথে। আমি বাঘ নাকি ভাল্লুক মিস আরু? রৌদ্রর গম্ভীর গলায় এমন উদ্ভট কথা শুনে আরশি ভ্রুকুচকে জিজ্ঞাসুক দৃষ্টিতে রৌদ্রের দিকে তাকালো। রৌদ্র তার হাত দুটো টেবিলে উপর উঠিয়ে 2 হাতে আঙুল একসাথে ভাঁজ করে আবার গম্ভীর মুখে বলে উঠল, আমি বাঘ নাকি ভাল্লুক যে আপনি আমাকে এভাবে ভয় পান? আমি কি আপনাকে খেয়ে ফেলবো নাকি? আপনাকে দেখেই বোঝা যাচ্ছে আপনি খুব অস্বস্তি বোধ করছেন। আরশি রৌদ্রর কথা কিছুটা স্বাভাবিক হয়ে শান্ত গলায় বলল, না তেমন কিছু না। রৌদ্র আর কিছু বলল না। দুজনের মধ্যে নিস্তব্ধতা বিরাজমান। খানিকটা সময় পর রৌদ্র বরাবরের মতোই গম্ভীর স্বরে বলল, আপনার পড়াশোনা কেমন চলছে মিস আরু? পড়াশোনার কথা শুনেই আরশি রৌদ্রের দিকে তীক্ষ্ণ দৃষ্টি নিক্ষেপ করে বিরক্তি প্রকাশ করে বলল, রাত নেই দিন নেই আপনি সব সময় পড়াশোনার কথা বলেন কেন বলুন তো? তাহলে কি প্রেমের কথা শুনতে চাচ্ছেন নাকি মিস আরু? আপনি কি তাহলে প্রেমের কথা শুনতে চাচ্ছেন মিস আরু? সেটাই ভালো। আরশি রৌদ্রের কথা খেয়াল না করে আনমনেই বিরক্তি প্রকাশ করে বলল কথাটা। রৌদ্র একটা শয়তানি হাসি দিয়ে বলল, তাহলে কি থেকে শুরু করব মিস আরু? আরশি রৌদ্রের কথাটা খেয়াল করার সাথে সাথেই বসা থেকে উঠে দাঁড়িয়ে উত্তেজিত হয়ে চেঁচিয়ে বলল, এই না না আমি তা বলতে চাইনি। আরশির হঠাৎ করেই এভাবে চেঁচিয়ে উঠবে রৌদ্র একদমই আশা করেনি। আশেপাশের কয়েক জোড়া উৎসুক চোখ তাদের টেবিলের দিকে দৃষ্টি নিক্ষেপ করে আছে। রৌদ্র কিছুটা উঠে আরশির ডান হাত ধরে জোর করে বসিয়ে দিয়ে চাপা কণ্ঠে বলল, মিস আরু মানুষ আমাদেরকে দেখছে। আপনি স্বাভাবিক হয়ে বসুন প্লিজ। আরশিকে বসিয়ে দিয়ে রৌদ্রও স্বাভাবিক হয়ে বসে পড়ে। আরশি তার আশেপাশে তাকায় দেখে কিছু মানুষ ভ্রু কুঁচকে অদ্ভুত দৃষ্টিতে তাকিয়ে আছে। আরশি তার সবগুলো দাঁত বের করে একটা জোরপূর্বক হাসি দিয়ে রৌদ্রের দিকে ফিরে তাকালো। জ্বলন্ত চোখে তাকিয়ে দাঁতে দাঁত চেপে নিম্ন স্বরে বলল, আপনার জন্যই কেন বারবার আমাকে এমন বিব্রতকর পরিস্থিতিতে পড়তে হয় বলুন তো? রৌদ্র দুহাতে ভাঁজ করে চেয়ারে পিঠ ঠেকিয়ে গম্ভীর গলায় বলল, আপনি নিজেই তো বললেন আমার কাছ থেকে প্রেমের কথা শুনতে চান। আরশি রেগেমেগে কিছু বলতে যাবে তার আগেই কাসফিয়া এসে বলল, কে কি শুনতে চায়? কাসফিয়ার প্রশ্ন শুনে রৌদ্র বলল, আসলে মিস আরু আমার কাছ থেকে। আরশি রৌদ্রের কথার মাঝেই দ্রুত বলে উঠল, আমি আসলে ওনার কাজ সম্পর্কে জানতে চাচ্ছিলাম কাসফি। আয় তুই বসো। অপ্রস্তুত হয়ে কথাটা বলেই আরশি রৌদ্রের দিকে অসহায় মুখ করে তাকালো। রৌদ্র আরশির এমন অবস্থা দেখে একটা মুচকি হাসি দিয়ে কাসফিয়ার উদ্দেশ্যে বলল, হ্যাঁ মিস আরু আমার হার্ট সম্পর্ক জানতে চাচ্ছেন? আরশি চমকে বড় বড় চোখ করে তাকাতেই রৌদ্র বলল, মানে আমি হার্ট সম্পর্কে কি কি জানি তা জানতে চান? রৌদ্রের কথা শুনে কাসফিয়া চোখগুলো ছোট ছোট করে আরশিকে বলল, এসবের প্রতি কবে থেকে তোর আগ্রহ হলো? কবে থেকে? এই তো এখন থেকে।
হি 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 হি। আরশি আমতা আমতা করে কথাগুলো বলেই একটা মেকি হাসি দিল ও। রেস্টুরেন্টে খাওয়া দাওয়া শেষ করে রৌদ্র এক প্রকার জোর করেই বিল দিয়ে দিল। আর এটা নিয়েই আরশি গাল ফুলিয়ে রেখেছে তখন থেকে। রেস্টুরেন্ট থেকে বের হতেই আরশি শক্ত গলায় বলল, আপনি কিন্তু এটা ঠিক করেনি ডক্টর। ট্রিট আমার দেওয়ার কথা ছিল, তাহলে আপনি কেন জোর করে বিল দিলেন? প্রথম দেখায় একজন মেয়ের টাকায় খাওয়াটা নিশ্চয়ই কোনো ভালো কাজ না মিস আরু। তবে আপনার ট্রিট নেক্সট টাইমের জন্য পাওনা রইল। আরশি কিছু বলল না। কাসফিয়া রৌদ্রের কথায় সায় দিয়ে বলল, আরশি ভাইয়া তো ঠিকই বলেছেন। পরের বার না হয় তুই ট্রিট দিস। আচ্ছা ভাইয়া, আপনি কোথায় যাবেন এখন? আপনার বাসা কোথায়? কাসফিয়ার কথা রৌদ্র হকচকিয়ে উঠল। হাতের ঘড়িতে টাইম দেখার ভান করে ব্যস্ততা দেখিয়ে বলল, অহহ, আমি তো ভুলেই গিয়েছিলাম। আমার এখনই হসপিটালে যেতে হবে। দেরি হয়ে যাচ্ছে। আমি এখন যাচ্ছি, ভালো থাকবেন। আর হ্যাঁ, আপনি মিস আরু সাবধানে যাবেন। আরশি বিস্মিত হয়ে মাথা নাড়িয়ে সম্মতি জানাতেই রৌদ্র দ্রুত পায়ে উল্টো পথে হাঁটা শুরু করল। আরশি ভাবুক কণ্ঠে বলল, এটা কি হলো কাসফি? আরে হয়তো কোনো কাজের কথা মনে পড়ে গেছে, তাই এভাবে তাড়াহুড়ো করে চলে গেছেন। চল এখন। কাসফিয়া কথায় আরশি আর তেমন কিছু ভাবল না রৌদ্রর এমন করে চলে যাওয়া নিয়ে। তারা নিজেদের মতো করেই বাসায় চলে আসলো। প্রিয় রৌদ্র, আমি আপনার মতো এত কাব্যিক কথা জানি না, তাই আপনার কথাই মেনে নিলাম। রুদ্রাণী উপর রৌদ্রের অধিকারী থাকুক। তবে যতটুকু বুঝতে পারলাম রৌদ্র আর রুদ্রাণীর প্রতি আপনার বেশ ভালো আকর্ষণ। আপনার প্রতি কথাই রোদ সংযুক্ত। আপনার হয়তো রোদ খুব প্রিয়। তবে রোদ হলো আমার চরম শত্রু। রোদের মধ্যে বাহিরে বের হলেই আমার মেজাজ তুঙ্গে উঠে যায়। আর কাকতালীয় ভাবে আমার সাথে সকল অপ্রত্যাশিত ঘটনাই এই তীক্ষ্ণ রোদের মধ্যেই ঘটে। তাই রোদ আমার কাছে বিরক্তিকর লাগে। বিদ্র আপনার কাজিনকে বারান্দায় দেখে ওনাকে আপনি ভেবে খুবই অস্বস্তিতে পড়ে গিয়েছিলাম। আপনাকে এই চিঠির বাহিরে ভাবা আমার জন্য হয়তো আপত্তিকর কিছু উঠেছে। তাই আমি আপনাকে কখনো চিঠির বাহিরে কল্পনা করি না। ইতি। রুদ্রাণী। চিরকুটের লাস্ট কথাগুলো পড়েই রৌদ্র ভ্রু কুঁচকে ফেলল। এ কথার কথা কি মানে? তাহলে কি আরশি তাকে এই চিরকুটের মাঝেই সীমাবদ্ধ রাখতে চাইছে? রৌদ্রর ভাবনার মাঝেই হঠাৎ করে সরু কণ্ঠে চিরকুট শব্দটা তার কানে ভেসে আসলো। রৌদ্র চমকে উঠে আশেপাশে তাকিয়ে খুঁজতে লাগলো এই শব্দের উৎস। আবারও একই কণ্ঠে কানে আসতেই রৌদ্র বিস্ফোরিত চোখে ময়না পাখিটার দিকে তাকালো। ময়না পাখিটা এবার বারবার চিরকুট শব্দটা বলে চেঁচাচ্ছে। আমি তো পাখিকে কথা বলা শিখাইনি। তাহলে চিরকুট কথাটা শিখল কিভাবে? তবে কি আরশি প্রতিদিন বারান্দায় এসে চিরকুট নিয়ে কথা বলে পাখিগুলোর সাথে? রৌদ্র মনে মনে কথাগুলো ভেবেই একটা বিশ্বজয়ী হাসি দিল। রুমে এসে ফুরফুরে মেজাজ নিয়ে চিঠি লিখতে বসল। আরশি বিছানায় শুয়ে শুয়ে ডক্টরের কথাগুলো ভেবেই বারবার লজ্জা পাচ্ছে। নিজেকেই বকাবকি করেছে, উফাফ আরশি, তুই এতটা বেখেয়ালি কেন? তোর এমন বেখেয়ালি স্বভাবের জন্যই আজ লজ্জায় পড়তে হলো। অসহ্যকর। আর ওনারই বাকি দরকার ছিল এসব লাগামহীন কথা বলে ইচ্ছে করেই আমাকে লজ্জায় ফেলার। আস্ত এক ভদ্ররূপী অসভ্য ডাক্তার। আরশি কথাগুলো ভাবতে ভাবতেই ঘুমিয়ে পড়ল। তুই এত রাতে আমাকে ফোন দিয়েছিস কেন আদ্রাফ? কাসফিয়ার এমন তীক্ষ্ণ বাক্যে আদ্রাফ ভড়কে উঠল। রাগান্বিত কণ্ঠে বলল, এই তুই সবসময় আমাকে এভাবে তুচ্ছতাচ্ছিল্য করে কথা বলিস কেন কাসফি? আমি কি তোকে ভালোবেসে ভুল করেছে নাকি? আর তুই জানিস না আমি কেন তোকে ফোন দেই? তোকে কিছু বলি না বলে দিন দিন তোর খুব সাহস বেড়ে গেছে। সব সময় তোর সব কথা মেনে নিয়েছি, কিন্তু আজ থেকে সব ভুলে যা। আর সহ্য করব না তোর এইসব ব্যবহার। রাগে গোজগোজ করতে করতে একদমে কথাগুলো বলেই ফোন কেটে দিল আদ্রাফ। কাসফিয়া ফোনটা কানের কাছ থেকে নামিয়ে একটা দীর্ঘশ্বাস ফেলল। বুকে চিনচিনে ব্যথা করছে তার। কাসফিয়া না চাইতেও আদ্রাফকে কষ্ট দিচ্ছে।
কিন্তু কাসফিয়া চায় না এই মুহূর্তে কোনো সম্পর্কে জড়াতে। তাই বাধ্য হয়েই আদ্রাফের সাথে এমন করে ব্যবহার করছে। ভোর সকালে ঘুমের মধ্যে বারবার মনে হচ্ছে ডক্টর আরশিকে আরও বলে ডাকছে। প্রথমে কয়েকবার মনের ভুল ভেবে পাত্তা না দিলেও অনবরত একই ডাক শোনায় আরশি ঘুম থেকে উঠে গেল। বেশ মনোযোগ দিয়ে শুনে মনে হলো ডক্টর তাকে সত্যি সত্যিই ডাকছে। কিন্তু এখন এখানে আসবে কিভাবে? আরশি গলার স্বর অনুসরণ করে বারান্দার কাছে আসতেই মনে হলো কণ্ঠ পাল্টে গেল। এখন তো ডক্টরের কণ্ঠ মনে হচ্ছে না। এই কণ্ঠটা বেশ তীক্ষ্ণ সরু। আরশি বারান্দায় আসতেই দেখল ময়না পাখিটা অনবরত আরো ডেকে যাচ্ছে। বেশ অবাক হলো পাখির কণ্ঠে আরো ডাক শুনে। এই পাখি যে কথা বলতে পারে তা তো আরশির মাথাতেই ছিল না। ঈশ্বর, সেই পাখিগুলোর সাথে তার মালিকের কত অভিযোগ করেছি, যদি সেগুলো এই পাখিটা শিখে ফেলে। আরশি এই কথা চিন্তা করতেই ঘাবড়ে গেল। নিচের দিকে তাকিয়ে মেঝেতে পড়ে থাকা নীল রঙের চিরকুটটা দেখেই বেশ উৎসাহ নিয়ে তুলে নিল। অনেক দিন অপেক্ষার পর আজ আবারও নীল চিরকুট পেয়েছে আরশি। প্রিয় রুদ্রাণী, সকল অপ্রত্যাশিত মুহূর্তই কিন্তু বিরক্তির কারণ হয় না। কিছু কিছু অপ্রত্যাশিত মুহূর্ত জীবনে কিছু সুপ্ত অনুভূতির সৃষ্টি করে। এই যেমন ধরুন আমাদের চিঠির বিষয়টা, এটাও কিন্তু আমাদের দুজনের জন্যই অপ্রত্যাশিত একটা ঘটনা। তবে এই চিঠির জন্যই আমরা আমাদের জীবনে নতুন কিছু অভিজ্ঞতা অর্জন করছি। 90 দশকের মতো চিঠি লেখা, পাশাপাশি বারান্দায় থেকেও একজন আরেকজনকে না দেখে একে অপরের অনুভূতি প্রকাশ করা, এসব কিছু কি আপনার কাছে বিরক্তিকর মনে হচ্ছে? বেশিরভাগ ক্ষেত্রেই আপত্তিকর জিনিস চোখের সামনে এসে পড়ে। আর কল্পনার বাহিরে কিছু ঘটলে সেটা আমাদের স্মৃতির পাতায় খুব নিখুঁতভাবে গেঁথে থাকে। যাই হোক, দুদিন চিঠির উত্তর দিতে পারিনি, আপনি অপেক্ষা করেছেন কি না জানতে ইচ্ছে করছে। ইতি রৌদ্র। আরশি চিরকুটটা পড়ে গভীর ভাবনায় ডুবে গেল। সত্যিই তো সকল অপ্রত্যাশিত মুহূর্ত বিরক্তির কারণ হয় না। রুম থেকে ফোনের শব্দ বেজে উঠতেই আরশি চিরকুটটা হাতে নিয়েই রুমে চলে গেল। ফোন হাতে নিয়ে দেখল তাদের ফ্রেন্ডস গ্রুপ থেকে ভিডিও কল করেছে। কল রিসিভ করতে নীল চেঁচিয়ে বলে উঠল, ওই, তোর এত সময় লাগে কেন ফোন রিসিভ করতে? কাসফি তো তোর সাথেই থাকে, তবুও তো কাসফি সাথেই কল জয়েন করে বসে আছে। তাহলে তোর কেন এত সময় লাগে? নীলের এমন চেঁচিয়ে কথা বলা শুনে আরশি বিরক্ত হয়ে বলল, আরে নীল, থামো তো, এত চেঁচাচ্ছিস কেন আজব? আমি বারান্দায় ছিলাম তাই একটু সময় লেগেছে। এখন বল, এই সকাল সকাল কিসের জন্য ভিডিও কল দিয়েছিস তোরা? আদ্রাফ গম্ভীর গলায় বলল, আজ বিকেলে আমরা তোদের বাসার জন্য রওনা হব। আমাদের পরিবার থেকে পারমিশন পেয়ে গেছি তোদের বাসায় যাওয়ার জন্য। আদ্রাফের এমন গম্ভীর গলা শুনে আরশি আর নীল বেশ অবাক হল। তবে নীলা আর কাসফিয়ার তেমন কোনো ভ্রুক্ষেপ হয়নি, হয়তো তারা জানে আদ্রাফের গম্ভীরতার কারণ। নীল ভ্রু কুঁচকে আদ্রাফের উদ্দেশ্যে বলল, শালা, তোর কথার ধরন শুনে মনে হচ্ছে আমরা ঘুরতে না বরং শোক পালন করতে যাব। আরশিও নীলের কথায় তাল মিলিয়ে বলল, তোরা সবাই এমন চুপচাপ কেন আজ? নীলা একটা হাসি দিয়ে বলল, আরে এসব বাদ দে, ফোন রেখে এখন সবাই গোছগাছ শুরু কর। সবাই যে যার মতো করে ফোন দিল। ফোন রাখতেই কাসফিয়া আর নীলা বেশ চিন্তায় পড়ে গেল। কিভাবে আদ্রাফের মুখোমুখি হবে তারা? কিভাবে তাদের মনকে বাধা দিবে আদ্রাফের প্রতি কোনো অনুভূতির সৃষ্টি হতে? আর অন্যদিকে আরশি তাড়াতাড়ি করে চিঠি লিখতে শুরু করল। চিঠি লিখেই বারান্দা গিয়ে ছুঁড়ে মারল পাশের বারান্দায়। কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে পুরো বারান্দা আর পাখিগুলোর দিকে নজর বুলিয়ে নিল। একটা দীর্ঘশ্বাস ফেলে রুমে চলে আসলো। তার মন ডাকছে কেন যেন মনে হচ্ছে কিছু একটা খারাপ হতে যাচ্ছে। অকারণেই কষ্ট হচ্ছে তার এই বারান্দা আর পাখিগুলো ছেড়ে যাওয়ার কথা ভাবতে। তবুও আরশি এসব কিছু পাত্তা দিতে চায় না। মাথা থেকে সকল চিন্তা ভাবনা বের করে নিজের মতো করে কাজে ব্যস্ত হয়ে পড়ল। অসময়ে ঝুম বৃষ্টি নামার পর এখন পিছালা রাস্তাগুলো বৃষ্টির পানিতে ধুয়ে ঝকঝক করছে। অন্ধকারাচ্ছন্ন মেঘে ঢাকা আকাশ আর গ্রীষ্মের বৃষ্টি শেষে শীতল হাওয়া।
গ্রীষ্মের সময় এই পরিবেশটাই যেন আরশি চেয়েছিল। স্টেশনের একটা বেঞ্চিতে বসে আরশি আর কাসফিয়া অপেক্ষা করছে নীলদের জন্য। মিনিট 5 যেতেই নীল, আদ্রাফ আর নীলা এক প্রকার দৌড়ে এসে হাজির হলো আরশির সামনে। নীল আরশির পাশে এসে বসতেই আরশি শক্ত গলায় বলল, 3:30টায় এখানে আসার কথা ছিল তোদের। এখন প্রায় 4টা বাজতে চলছে। আর কয়েক মিনিট দেরি করলেই তো ট্রেন মিস হয়ে যেত। নীল হাঁপাতে হাঁপাতে বলল, আর বলিস না, বৃষ্টির জন্য দেরি হয়ে গেছে। কে জানতো আজ বৃষ্টি হবে। আরশি জ্বলন্ত চোখে নীলের দিকে তাকিয়ে বলল, আমি আর কাসফি কি তাহলে অন্য অন্য গ্রহ থেকে এসেছি? কাসফিয়া উঠে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলল, তোরা ঝগড়া করতে থাক, আর ওইদিকে ট্রেনে চলে যাক। আরশি আর কিছু না বলে ব্যাগ নিয়ে হনহনিয়ে ট্রেনের দিকে চলে গেল। বাকি সবাই চুপচাপ তার পিছন পিছন হেঁটে যাচ্ছে। ট্রেনের ভিআইপি কেবিন এসেই আরশি গাল ফুলিয়ে বসে পড়ল। নীল আরশির পাশে বসে আরশির দিকে ফিরে অনুনয়ের স্বরে বলল, আশু প্লিজ রাগ করে থাকিস না। একটুই তো দেরি হয়েছে। দেখ এখনো ট্রেন ছাড়তে অনেক সময় আছে। নীলের কথাটা বলার সাথে সাথেই ট্রেন চলতে শুরু করল। আরশি রাগান্বিত দৃষ্টিতে নীলের দিকে তাকাতেই নীলের অসহায়ের মতো মাথা নিচু করে ফেলল। নীলের এমন অবস্থা দেখে আদ্রাফ, কাসফিয়া আর নীলা উচ্চস্বরে হাসতে লাগল। আরশিও নীলের মাথায় একটা চাটি মেরে দিয়ে সবার সাথে তাল মিলিয়ে হেসে উঠল। ঘণ্টা খানেক সময় ধরে আড্ডা দিতে দিতে একটা পর্যায়ে আরশি ক্লান্ত হয়ে নীলের কাঁধে মাথা রেখেই ঘুমিয়ে পড়ল। তাই সবাই চুপচাপ বসে আছে। কাসফিয়া সবাইকে বলে ওয়াশরুমের উদ্দেশ্যে কেবিন থেকে বের হয়ে গেল। কাসফিয়া যাওয়ার কিছুক্ষণ পরই আদ্রাফ নীলকে বলল, তোরা বস, আমি দেখে আসি কাসফি কোথায়। কথাটা বলে আদ্রাফও কেবিন থেকে বেরিয়ে গেল। নীলা স্থির চোখে তাকিয়ে আছে কেবিনের দিকে। কাসফিয়া কেবিনের দিকে যেতেই আদ্রাফ কাসফিয়ার হাত শক্ত করে ধরে কিছুটা দূরে নিয়ে আসলো। কাসফিয়া নিজের হাত ছাড়ানোর জন্য বারবার চেষ্টা করে যাচ্ছে, কিন্তু প্রতিবারই আদ্রাফের শক্তির কাছে হেরে যাচ্ছে। আদ্রাফের থেকে হাত ছাড়াতে না পেরে শেষমেশ কাসফিয়া রেগেমেগে চাপা কণ্ঠে বলল, আদ্রাফ কি করছিস এসব? হাত ছাড় আমার। এই মুহূর্তে আদ্রাফ কাসফিয়ার কথা শুনে যেন প্রচণ্ড রেগে গেল। রাগে চোখগুলো তার লাল বর্ণ ধারণ করেছে। কাসফিয়া দু বাহু চেপে ধরে রাগে গর্জে উঠে বলল, কি সমস্যা তোর কাসফি? আমার সাথে এমন করিস কেন সব সময়? বারবার আমার ভালোবাসাকে এড়িয়ে যাস কেন? একটা কারণ অন্তত বল। কেন তুই আমার ভালোবাসা বারবার প্রত্যাখ্যান করিস? কাসফিয়া আদ্রাফের রাগ দেখে কিছুটা ভয় পেয়ে যায়। আদ্রাফের মতো শান্তশিষ্ট আর দুষ্টু স্বভাবের ছেলে যে এতটা রেগে যেতে পারে এটা তার চিন্তা ধারণার বাহিরে। কাসফিয়া নিজেকে স্বাভাবিক করে শান্ত গলায় বলল, আগে আমাকে ছাড়, তারপর আমি বলছি। আদ্রাফ নিজের রাগ কন্ট্রোল করে কাসফিয়া ছেড়ে দিল। একটু দূরত্ব বজায় রেখে মুখোমুখি হয়ে দাঁড়িয়ে আছে তারা। কাসফিয়া বেশ খানিকটা সময় চুপ থেকে একটা ছোট্ট শ্বাস ফেলে শান্ত গলায় বলল, তুই নিশ্চয়ই একটা জিনিস খেয়াল করেছিস আশু, এই সব প্রেম ভালোবাসা সব সময় এড়িয়ে যায়। যে কয়েকজন ছেলে ওকে প্রপোজ করেছে সবাই আশুর সাথে একদিন রেস্টুরেন্টে বসে কথা বলার পরেই তাদের আর দেখা পাওয়া যেত না। ওই ছেলেগুলোকে আশুই রিজেক্ট করেছে। আশুর বলা একটা কথার কাছে তাদের সবার ভালোবাসা ফিকে পড়ে যেত। আর আশুর এমন করার একটা কারণ আছে, সেটা আমি বলতে চাই না। তবে একটা কথা ভালো করে শুনে রাখো, আশু যতদিন পর্যন্ত কাউকে ভালোবাসবে না, কোনো সম্পর্কে জড়াবে না, ততদিন পর্যন্ত আমিও কোনো সম্পর্কে জড়াবো না। যদি আমি আশুর সামনে একটা ছেলের সাথে হেসে খেলে প্রেম করে বেড়াই, এটা দেখে আশু হয়তো খুব খুশি হবে। কিন্তু আমি জানি আশু মনে মনে নিজের জীবনটাকে আরো ব্যর্থ মনে করবে, কষ্ট পাবে। আর 10টা মেয়ের মতো নিজের জীবনটাকে স্বাভাবিক না পেয়ে হয়তো এখন যতটা না কষ্ট পাচ্ছে এর থেকেও বেশ তখন আমাকে দেখে আফসোস করবে। তাই আমি এখন কোনো সম্পর্কে যেতে চাই না। আমি আগে আশুকে খুশি দেখতে চাই। আদ্রাফ কাসফিয়ার কথাগুলো চুপচাপ মনোযোগ দিয়ে শুনল। কাসফিয়ার কথা শেষ হতেই আদ্রাফ চিন্তিত গলায় বলল, আশুর কি কিছু হয়েছে কাসফি?
কাসফি আগের মতোই শান্ত গলায় বলল, বললাম তো আমি এই বিষয়ে কিছু বলতে চাই না। চিন্তার কিছু নেই। আশু ঠিক আছে, তবে একটু ডিপ্রেসড হয়তো, দেখে বোঝা যায় না। কিন্তু আমি বুঝতে পারি আশু ভিতর ভিতর কষ্ট পাচ্ছে। আদ্রাফ কাসফিয়ার দিকে তাকিয়ে শীতল কণ্ঠে বলল, আমি অপেক্ষা করব তোর জন্য কাসফি। কিন্তু একটা রিকোয়েস্ট, আমাকে ইগনোর করিস না। তোর যতদিন সময়ের প্রয়োজন হয় তুই নে, আমার কোনো আপত্তি নেই, আমি সব সময় তোর জন্য অপেক্ষায় থাকব। কাসফিয়া কিছু বলল না। আদ্রাফের দিকে এক পলক তাকিয়ে থেকে কেবিনের দিকে এগিয়ে গেল। আদ্রাফও কাসফিয়ার সাথে সাথেই চলে গেল। আরশি ঘুম থেকে উঠে আড়মোড়া দিয়ে মাথা সোজা করে বসল। নীল সরু চোখে আরশির দিকে তাকিয়ে নম্রমুখে বলল, ম্যাম, আপনার ঘুম আরামে হয়েছে তো? যদি না হয় তাহলে আরও কিছুক্ষণ নিশ্চিন্তে ঘুমাতে পারেন আমার কাঁধে। আরশি হাই তুলে ঘুম জড়ানো কণ্ঠে বলল, না, আর ঘুমাবো না। মুহূর্তের মধ্যেই নীল ঝাঝালো কণ্ঠে বলে উঠল, চুপ থাক হারামি। আমার কাঁধ পুরো ব্যথা হয়ে গেছে। মরার মতো যে ঘুম দিয়েছিস, এক ঘুমেই পুরো রাস্তা পার করে দিলই। তোর পাশে বসাই চরম বোকামি হয়েছে। আরশি নীলের রাগ পাত্তা না দিয়ে বলল, এবার তো স্বীকার করে নে তুই একটা বলদ। কোনো কাজই ঠিক করিস না। নীল কিছু বলতে যাবে তার আগেই বাকি তিনজন একসাথে চেঁচিয়ে বলল, থামম তোরা। রাত প্রায় 9টা বাজে। আরশি আর ওর বন্ধুরা সবাই এসে আরশিরদের এলাকায় পৌঁছালো। বৃষ্টির কারণে চারপাশে নিস্তব্ধতা ছেয়ে আছে। মানুষজন তেমন নেই বললেই চলে। তারা সবাই নিজেদের মতো কথা বলতে বলতে হেঁটে যাচ্ছে। হঠাৎ করেই আরশির পায়ে কাদা লাগায় দাঁড়িয়ে গেল। আরশি সবার পেছনে থাকায় বাকি সবাই খেয়াল করেনি। আরশি জুতা খুলে পা ঝাড়ছে, এমন সময় পেছনে থেকে এক শক্তিশালী হাত এসে আরশির মুখ চেপে ধরল। আরশিকে জোর জবরদস্তি করে টেনে নির্জন জায়গায় নিয়ে গেল। আরশি নিজেকে ছড়ানোর চেষ্টা করেও পারছে না। অনেকবার চেষ্টা করার পর যখন নিজেকে ছাড়িয়ে নিয়ে পালাতে নিবে, এমন সময় লোকটা আবারও সামনে এসে পথ আটকে ফেলল। ভয়ে আরশির পুরো শরীরে কম্পন সৃষ্টি হচ্ছে। হাত পা অনবরত কেঁপে যাচ্ছে। মনে মনে শুধু একটাই কথা ভেবে যাচ্ছে, তবে কি সে ধর্ষণের শিকার হতে যাচ্ছে? আরশি ভয়ে কাঁপা কাঁপা গলায় বলল, আমাকে ছেড়ে দিন প্লিজ। আমাকে যেতে দিন। বখাটে ছেলেটা একটা বিদ্রূপ হাসি দিয়ে আরশির কাছে এসে আরশির ওড়না টান দিয়ে ফেলে দিল। সাথে সাথে আরশি অঝরে কান্না শুরু করে দিল। আরশির কান্না আর অনুরোধ কিছুই সেই নেশায় বুঁদ হয়ে থাকা বখাটে ছেলেটার কানে গিয়ে পৌঁছালো না। সে তো নিজের মতো করেই আরশির শরীরের দিকে ক্ষুধার্ত প্রাণীর মতো তাকিয়ে আছে। চোখে মুখে তার আরশিকে কাছে পাওয়ার লালাসা। আরশি দিয়ে কান্না করতেই লোকটা ঝাঁপিয়ে পড়ল আরশির উপর। প্লিজ আমাকে ছেড়ে দিন। আমার কোনো ক্ষতি করবেন না প্লিজ। আরশি কান্নারত অবস্থায় চেঁচিয়ে কথাগুলো বলছে। এই মুহূর্তে নিজেকে বড্ড অসহায় মনে হচ্ছে আরশির। নিজেকে বাঁচানোর জন্য আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। মনে মনে আল্লাহর কাছে প্রার্থনা করছে কেউ যেন এসে তাকে রক্ষা করে। তার নামের পাশে ধর্ষিতার পদক পাওয়ার থেকে রক্ষা করে। তার ইজ্জত যেন সে রক্ষা করতে পারে। আরশির চেঁচামেচিতে লোকটা ক্ষিপ্ত হয়ে আরশির গালে সজোরে থাপ্পড় মেরে মুখ চেপে ধরল। টেনে হেঁচড়ে সামনের দিকে নিয়ে যাচ্ছে। প্রিয় রৌদ্র। অচেনা মানুষের সাথে অনুভূতি শেয়ার করা, কিশোরী মেয়ের মতো উৎসুক, আবেগপ্রবণ হয়ে চিঠি লিখতে বসা, এক বারান্দায় দাঁড়িয়ে অন্য বারান্দায় চিঠি ছুঁড়ে ফেলা, এইসব কিছুতেই আমি অন্য রকম অনুভূতি খুঁজে পাচ্ছি। এই সকল অনুভূতির সাথে আমি আগে কখনো পরিচিত হইনি। এই সব অভিজ্ঞতা অনুভব করতেই হয়তোবা প্রয়োজন ছিল চিঠির অপ্রত্যাশিত ঘটনাটা ঘটার। যাই হোক, আপনার পাখিগুলোর খেয়াল রাখবেন। আমি 2-3 দিন বাসার বাহিরে থাকব। তাই আপনার পাখিগুলোর খেয়াল রাখতে পারবো না, দুঃখিত। ভালো থাকবেন। বিদ্র। আপনার চিঠির অপেক্ষায় ছিলাম কিনা তা না হয় অজানাই থাকুক। আপনিই তো বলেছিলেন সবকিছু জেনে গেলে মানুষের আগ্রহ কমে যায়। তাই আমিও চাচ্ছি এটা আপনার কাছে অজানা থাকুক। ইতি। রুদ্রাণী। রৌদ্র চিঠিটা পড়তেই তার মন খারাপ হয়ে গেল।
বুকে চিনচিনে ব্যথা করছে। তার রুদ্রাণী চলে গেছে ভেবেই তার রৌদ্রোজ্জ্বল আকাশ যেন কালো মেঘাচ্ছন্ন আকাশে পরিণত হয়ে গেল। কি হচ্ছে এসব? দুদিন সে নিজেই বাসায় ছিল না, আর এখন আরশি বাসায় থাকবে না ভাবতেই রাগ উঠছে তার। চিঠির জন্য অপেক্ষা করা তার জন্য কষ্টকর হয়ে যাচ্ছে দিন দিন। ময়না পাখির আকর্ষণীয় আরও ডাকে রৌদ্র তার ভাবনার জগৎ থেকে ফিরে আসলো। মুচকি হাসি দিয়ে পাখিটার দিকে তাকালো। আজ সকালে ঘুম থেকে উঠে ঘন্টা খানেক সময় নিয়ে এই আরও ডাকটা শিখিয়েছে পাখিটাকে। ময়না পাখির খাঁচার সামনে গিয়ে রৌদ্র শান্ত গলায় বলল, যতই কষ্ট হোক আমি আমার আরোর চিঠির জন্য অপেক্ষা করবই। রৌদ্র শহরে রুদ্রাণীকে আসতেই হবে। কথাগুলো বলেই রৌদ্র একটা দীর্ঘশ্বাস ফেলল। অল্প কয়দিনেই মেয়েটার প্রতি এতটা দুর্বল হয়ে পারবে সে কল্পনাও করেনি। আদৌ কি আরশি তার হবে কি না সেটাও জানে না রৌদ্র। তবুও সে আরশিকেই তার রৌদ্রোজ্জ্বল শহরের রুদ্রাণী বানিয়ে রেখেছে। আরশির কোনো সাড়াশব্দ না পেয়ে কাসফিয়া পেছনে ফিরে আরশিকে খুঁজতে লাগল। পেছনে ফিরে তাকিয়ে আশেপাশে আরশিকে দেখতে না পেয়ে ভয় আঁতকে উঠল কাসফিয়া। উত্তেজিত হয়ে উচ্চস্বরে চেঁচিয়ে বলল, এই নীল আশু কোথায়? আমাদের সাথেই তো ছিল, হঠাৎ করেই কোথায় উধাও হয়ে গেল? সবাই কাসফিয়ার কথায় চমকে উঠল। আশেপাশে তাকিয়ে সত্যি সত্যিই আরশি না দেখে তাদের সবার মনেই খানিকটা ভয় ঢুকে গেল। নীলা বারবার আরশিকে ফোন দিয়েও ফোন বন্ধ পাচ্ছে। আদ্রাফ দ্রুত এদিক ওদিক খুঁজতে খুঁজতে বলল, চিন্তা করিস না, এখানেই আছে, হয়তো খুঁজে দেখ। নীল হন্তদন্ত হয়ে খুঁজতে লাগল। সবাই আলাদা আলাদা হয়ে খুঁজে যাচ্ছে। কাসফিয়ার মাথা যেন পুরো ফাঁকা ফাঁকা লাগছে। ভয়ে চোখ মুখ ফ্যাকাশে হয়ে গেছে। ডান পাশের মোড়ের দিকে আসতেই কাসফিয়া কারো গোঙানির শব্দ পেল। দ্রুত পায়ে সামনের দিকে যেতেই আরশিকে এই অবস্থায় দেখে কাসফিয়ার মাথায় আকাশ ভেঙে পড়ল। আবছা আলোয় স্পষ্ট দেখা যাচ্ছে এক বখাটে টাইপের লোক আরশির মুখ চেপে ধরে টেনে নিয়ে যাচ্ছে। আর আরশি নিজেকে ছাড়ানো আপ্রাণ চেষ্টা চালিয়ে যাচ্ছে। আরশিকে এই অবস্থা দেখে কায়াফিয়া স্তব্ধ হয়ে গেছে। তার প্রাণপ্রিয় বেস্ট ফ্রেন্ড আরশি ছোট থেকেই হাস্যোজ্জ্বল, দুষ্টু, চঞ্চল স্বভাবের ছিল। তবে 2 বছর আগের তিক্ত সত্যিটা এমনিতেই আরশির হাসিখুশি জীবনটা কালো মেঘে ঢেকে দিয়েছে। ব্যস্ততা আর হাসি ঠাট্টার মাঝেও যেন হুটহাট করেই উদাসীনতা ছেয়ে যেত আরশির মুখে। আরশি খুবই সেনসিটিভ একটা মেয়ে। অল্পতেই যেই মেয়ে আবেগপ্রবণ হয়ে পড়ে সেই মেয়েটার জন্য এইরকম পরিস্থিতি হয়তো মৃত্যুর থেকেও ভয়ঙ্কর কিছু। কাসফিয়া কিছু না ভেবেই আশেপাশে তাকিয়ে কিছু খুঁজতে লাগল। ঝোপের ভেতর থেকে একটা লাঠি নিয়ে তাদের সামনে দ্রুত পায়ে এগিয়ে গেল। নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে লোকটাকে মারতে লাগল কাসফিয়া। আচমকা আক্রমণে লোকটা তার সামলাতে না পেরে আরশিকে ছেড়ে দিল। কাসফিয়া লাঠি ফেলেই আরশিকে গিয়ে ঝাপটে ধরল। আরশিকে দাঁড় করিয়ে দিতেই পেছনে থেকে কাসফিয়ার হাত মুচড়ে ধরল লোকটা। ড্রাগস নেওয়ার ফলে লোকটার চোখ রক্তবর্ণ হয়ে আছে। রাগে শক্তি যেন দ্বিগুণ হয়ে গেছে তার। লোকটা তার সজ্ঞানেই নেই। কাসফিয়া ব্যথা কুকিয়ে উঠতেই আরশির ভয়ের পরিমাণ আরও মাত্রাতিরিক্ত বেড়ে গেল। আরশি লোকটার দিকে আসতে নিলেই কাসফিয়া বলে উঠল, আরশি তুই যা এখান থেকে। ওইদিকে সবাই আছে। আরশি এখনো ঠায় দাঁড়িয়ে আছে। অঝরে চোখের পানি ফেলে যাচ্ছে। কাসফিয়া এবার নিজের হাত ছাড়ানো চেষ্টা করতে করতে চেঁচিয়ে বলল, আরশি তোকে আমাদের বন্ধুত্বের দোহাই, তুই যা এখন থেকে। আমি এদিকটা দেখছি, তুই বাকি সবাইকে নিয়ে আয়। আরশি কোনো কথা বলছে না। স্থির চোখে তাকিয়ে আছে কাসফিয়ার দিকে। আচমকা কাসফিয়া বেশ জোরেই চিৎকার দিয়ে উঠল। হাত পেছনের দিকে মুচড়ে ধরায় প্রচণ্ড ব্যথায় গলা ফাটিয়ে আর্তনাদ করে উঠল কাসফিয়া। আরশি এগিয়ে আসতে নিলে কাসফিয়া আবারও বাধা দিয়ে কান্নারত অবস্থায় জোরালো কণ্ঠে বলল, আশু প্লিজজ তুই যা। আরশি কিছু করার আগেই পেছনে থেকে নীল আর আদ্রাফ এসে তাদের এই অবস্থা দেখে বাঘের মতো হুঙ্কার দিয়ে দৌড়ে আসতে লাগল। লোকটা এবার বেশি মানুষ দেখে ভয় কাসফিয়াকে ধাক্কা দিয়ে ফেলেই পালিয়ে গেল। আরশি 2 হাত দিয়ে মাথা চেপে ধরে মাঝ রাস্তায় বসে পড়ল। আদ্রাফ এসেই কাসফিয়াকে ধরে ফেলল।
কাসফিয়া দাঁতে দাঁত চেপে হাতের ব্যথা সহ্য করে যাচ্ছে। নীল লোকটার পেছনেই ছুটে গেল। আর নীলা দৌড়ে এসে আরশিকে ধরে ওঠানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। আরশি আগের মতো করেই মাথা চেপে ধরে অনবরত চোখের জল ফেলে যাচ্ছে নিঃশব্দে। ভয়ে আরশির পুরো শরীর কেঁপে উঠছে। দুহাত মাথার চুলগুলো খামচে ধরে আছে। কাসফিয়া বাম হাত দিয়ে ডান হাত আলতো করে আঁকড়ে ধরে আরশির দিকে তাকিয়ে আছে। আদ্রাফ দু হাতে কাসফিয়া আগলে ধরে রেখেছে। কাসফিয়া আরশির কাছে এগিয়ে আসতে চাইলেই আদ্রাফ কাসফিয়াকে ধরে নিয়ে আসে। নীল লোকটা ধরতে ব্যর্থ হয়ে ছুটে ফিরে এসেছে আরশির কাছে। কাসফিয়া আরশির দিকে ঝুঁকে কিছু বলতে নিবে তার আগেই আরশি জ্ঞান হারিয়ে মাটিতে লুটিয়ে পড়ল। সবাই প্রচণ্ড বিচলিত হয়ে পড়ল আরশির অবস্থা দেখে। নীল তাড়াতাড়ি করে আরশির পাশে বসে আরশিকে তুলে ঝাপটে ধরে ডাকতে লাগল। আরশির কোনো সাড়া শব্দ না, পাজাকোলে তুলে নিয়েই দ্রুত পায়ে হেঁটে যাচ্ছে। নীলা কাসফিয়াকে ধরে আছে। কাসফিয়া নিজের হাতের ব্যথা ভুলে গিয়েই আরশির জন্য উত্তেজিত হয়ে পড়েছে। ডুকরে ডুকরে কেঁদে উঠেছে কাসফিয়া। আর আদ্রাফ দ্রুত আরশি আর কাসফিয়া বাসায় ফোন করে জানিয়ে দিল। মুহূর্তের মধ্যেই দু পরিবারের সবাই হন্তদন্ত হয়ে ছুটে আসলো রাস্তায়। তাদের মেয়ে দুটোর এই অবস্থা দেখে বাকরুদ্ধ হয়ে গেছে সবাই। আদ্রাফ আরশির বাসা থেকে গাড়ি এনেই সবাইকে নিয়ে হসপিটালের উদ্দেশ্যে চলে গেল। হসপিটালের কেবিনে শুয়ে আছে আরশি, হাতে স্যালাইন লাগানো। অজ্ঞান অবস্থাতেই বারবার ভয়ে আটকে উঠছে। নিম্নস্বরে অস্পষ্টভাবে কাসফিকে ডেকে যাচ্ছে। নীল আরশির বেডের পাশেই দুহাত ভাঁজ করে চিন্তিত মুখে দাঁড়িয়ে আছে। কাসফিয়া প্লাস্টার বাঁধা হাত নিয়ে বসে আছে আরশির ডান পাশের একটা চেয়ারে। আদ্রাফ আর নীলা কেবিনের বাহিরে আরশি আর কাসফিয়া বাবা মাকে সামলাচ্ছে। মেয়ের এক অবস্থা দেখে তারা প্রচণ্ডভাবে ভেঙে পড়েছে। কাসফিয়া অপলকভাবে তাকিয়ে আছে আরশির কম্পিত ঠোঁটের দিকে। নীলের দিকে তাকিয়ে গম্ভীর গলায় বলল, নীল, ডক্টরকে ডেকে নিয়ে আয়। আরশির অবস্থা ভালো মনে হচ্ছে না আমার কাছে। নীল মাথা নাড়িয়েই কেবিন থেকে বেরিয়ে গেল। ঘুমের মধ্যে আচমকা কাসফি বলে জোর চিৎকার দিয়ে উঠল আরশি। আরশির চিৎকারে আদ্রাফ, নীলা আর নীল উত্তেজিত হয়ে কেবিনে ছুটে আসলো। ঘুমের মধ্যে ভয় বিড়বিড় করার জন্য আরশিকে ঘুমের ইঞ্জেকশন দেওয়া হয়েছিল। কিন্তু 2 ঘন্টা পেরোতেই আরশির ঘুম ভেঙে যাবে এটা হয়তো কেউ ধারণা করেনি। আদ্রাফ আরশির কাছে এসে চিন্তিত গলায় বলল, আশু, কি হয়েছে? তুই ঠিক আছিস তো? আদ্রাফ আরশির কাছ থেকে কোনো প্রত্যুত্তর পেল না। আরশি ভয়ে জড়সড় হয়ে বসে আছে, চোখে মুখে আতঙ্কের ছাপ। ভয়ার্ত দৃষ্টিতে বারবার আশেপাশে তাকাচ্ছে। নীলা আরশির কাছে এসে ওর শরীরে হাত দিতেই আরশি নিজেকে গুটিয়ে নিতে শুরু করল। আদ্রাফ আর নীল দ্রুত কেবিন থেকে বেরিয়ে গেল। কাসফিয়া অন্য একটা কেবিনে ঘুমিয়ে আছে। সেখানেই আরশি আর কাসফিয়ার আব্বু বসে আছে। আদ্রাফ আর নীল কাসফিয়ার কেবিনে এসে আরশির আব্বু আদিব হাসানের উদ্দেশ্যে বলল, আঙ্কেল, আরশির ঘুম ভেঙে গেছে, তবে ও কেমন যেন করছে। আদিব হাসান দ্রুত চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। উদ্বিগ্ন হয়ে বললেন, কেন, কি হয়েছে আরশির? এত তাড়াতাড়ি ঘুম ভেঙে গেল কিভাবে? আদিব হাসান উত্তরের অপেক্ষা না করেই আরশির কেবিনের উদ্দেশ্যে অস্থিরতার সাথে ছুটে চলে গেলেন। আর ওনার পেছনে পেছনে আদ্রাফ আর নীলও চলে যাচ্ছে। কাসফিয়া এতক্ষণে ঘুম থেকে উঠে বসে আছে। রেজাউল হক ওনার মেয়ের কাছে এগিয়ে আসলেন। কাসফিয়া উদ্বিগ্নতার সাথে বলল, বাবা, আমি আরশির কাছে যাব। রেজাউল হক ওনার মেয়েকে চোখের ইশারা সম্মতি জানালেন। কাসফিয়াকে ধরে বেড থেকে নামিয়ে দাঁড় করালেন। হাতে প্লাস্টার লাগানোর ফলে নড়াচড়া করতে বেশ অসুবিধে হচ্ছে কাসফিয়ার। আদিব হাসান কেবিনে এসে মেয়েকে ভয়ে জড়সড় হয়ে বসে থাকতে দেখে তার চোখ ছলছল করে উঠল। তার হাস্যোজ্জ্বল মেয়ের জীবনটা হঠাৎ করেই একটা ঝড় এসে এভাবে লণ্ডভণ্ড করে দিয়ে যাবে এমনটা তো সে আশা করেনি। আদিব হাসান আরশির কাছে এগিয়ে এসেই শক্ত করে জড়িয়ে ধরে চোখের পানি ছেড়ে দিলেন। মেয়েটা আজ কত বড় একটা ঘৃণ্যতম পরিস্থিতির শিকার হয়েছে ভাবতেই তার বুক বারবার কেঁপে উঠছে।
একটা মেয়ের জন্য হয়তো এর থেকে ভয়ঙ্কর পরিস্থিতি আর কিছু নেই। আরশি কিভাবে সামলিয়ে উঠবে এই পরিস্থিতি থেকে? কিভাবে তার মস্তিষ্ক থেকে এই জঘন্য স্মৃতিগুলো মুছে ফেলবে? কাসফিয়া কেবিনে আসতেই আরশি মাথা তুলে নির্লিপ্ততার দৃষ্টিতে তাকালো। অপলকভাবে তাকিয়ে আছে কাসফিয়ার হাতের দিকে। আজ তাকে বাঁচাতেই তো কাসফিয়ার হাতের এই অবস্থা হলো। যদি আজ কাসফিয়া না থাকতো তাহলে কি হতো? একজন ধর্ষিতা হয়ে যেত। কথাটা ভাবতেই ভয় আরশির আঁতকে উঠছে বারবার। আজ 10 দিন হয়েছে, অথচ আরশির কোনো চিঠি পেল না রৌদ্রর। অনেকবার ফোন করেছিল আরশির নাম্বারে, তবে প্রতিবারই ফোন অফ এসেছে। এমনকি আরশির ফ্ল্যাটে এসেও কোনো খোঁজ পায়নি। কাসফিয়ার কোনো নাম্বারও রৌদ্রর কাছে নেই যে যোগাযোগ করবে। তাই আজ বাধ্য হয়েই আরশির ভার্সিটিতে এসেছে খোঁজ নেওয়ার উদ্দেশ্যে। ভার্সিটিতে এসে কিছু স্টুডেন্টদের কাছে জানতে চেয়েও কোনো খোঁজ পায়নি। রৌদ্রকে প্রচণ্ড রোদে ক্লান্ত হয়ে দাঁড়িয়ে থাকে দেখে ভার্সিটির দারোয়ান রহিম মিয়া ভ্রু কুঁচকে বললেন, কাউরে খুঁজেন নাকি স্যার? মেলা সময় ধইরা দেখতাছি পোলাপানদের কিছু জিগাইতাছেন। রৌদ্র কিছুটা সময় চুপ থেকে শার্টের হাতায় কপালের ঘাম মুছে ক্লান্তিমাখা কণ্ঠে বলল, আসলে আঙ্কেল এখানের দুটো মেয়েকে খুঁজছিলাম। হঠাৎ করেই ওদের সাথে যোগাযোগ অফ হয়ে গেছে, তাই আর কি। যোগাযোগ বন্ধ হইল কেমনে? ফোন নাম্বার নাই? আর মাইয়াগো নাম কি? রৌদ্র দারোয়ানের কিছুটা কাছে এগিয়ে এসে বলল, নাম্বার ছিল কিন্তু এখন অফ। ওদের নাম আরশি আর কাসফিয়া। আপনি যদি কোনো ভাবে একটু হেল্প করতেন তাহলে খুব ভালো হতো আঙ্কেল। দারোয়ান রহিম মিয়া খানিকটা সময় ভেবে বললেন, আপনি কি ওই 5 জনের কথা কইতাছেন সব সময় যে এক লগে থাহে? আর দুইটা তো মনে হয় আবার জমক পোলাপান। সব সময় দেখতাম আশু আশু কইরা চিল্লায় সবগুলা। আশু নামটা শুনেই খুশিতে রৌদ্রর মুখ ঝলঝল করে উঠল। অস্থির কণ্ঠে বলল, হ্যাঁ হ্যাঁ, আশু আর কাসফির কথা বলছি। আপনি কিছু জানেন ওদের কথা? সাথে সাথেই রহিম মিয়ার মুখ অন্ধকার হয়ে গেল। মলিন মুখে বলল, ওরা 5 জনেই বইলে ছুটি কাটানের লাইগা গ্রামে গেছিল। বেশি কিছু তো শুনি নাই, কিন্তু কয়দিন আগে কয়ডা পোলাপানের মুখে শুনলাম ওরা যাওয়ার পথেই বইলে অ্যাক্সিডেন্ট করছে। মনে হয় বর্ষর অ্যাক্সিডেন্টই হয়েছিল, এরপর থাইক্কাই ওগো আর দেহি নাই। কথাগুলো শোনার সাথে সাথেই রৌদ্রর বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। রৌদ্র স্থির হয়ে দাঁড়িয়ে রইল খানিকটা সময়। মনে হচ্ছে কিছু বলার মতো শক্তি তার মধ্যে নেই। রৌদ্রর কোনো কথা না বলেই চুপচাপ হেঁটে যাচ্ছে ফুটপাত দিয়ে। নীল, আদ্রাফ, নীলা আর কাসফিয়া মন খারাপ করে তাকিয়ে আছে আরশির দিকে। ছাদের এক কোনায় নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে আছে আরশি। অন্ধকারাচ্ছন্ন আকাশের দিকে নির্লিপ্ততার দৃষ্টিতে তাকিয়ে আছে। হসপিটাল থেকে আসার পর একদমই চুপচাপ হয়ে গেছে। দিনের বেশিরভাগ সময়টাই কাসফিয়ার সাথে চুপচাপ বসে থেকে কাটিয়ে দেয়। আর সুযোগ পেলেই ছাদে এসে আকাশের দিকে অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে। নীলা আরশির দিকে তাকিয়ে থেকেই মৃদুস্বরে বলল, ডক্টর তো বলেছিল ভয় কেটে গেলেই আরশি স্বাভাবিক হয়ে উঠবে। এতদিন হয়ে গেল অথচ আরশি এখনো সব সময়ই মনমরা হয়ে থাকে। আদ্রাফ নীলের কাঁধে হাত রেখে আরশির দিকে এগিয়ে যেতে যেতে বলল, চল আরশির কাছে। সবাই এসে আরশির দুপাশের রেলিং ধরে দাঁড়িয়ে গেল। কাসফিয়া বাম হাতে আরশির কাঁধে রেখে বলল, এত রাতে এখানে কি করছিস আশু? আরশি সব সময়ের মতো এবারও ভাবলেশীন ভাবে ছোট্ট করে উত্তর দিল, কিছু না। আদ্রাফ আরশির দু কাঁধে হাত দিয়ে নিজের দিকে ঘুরিয়ে শান্ত গলায় বলল, আশু এটা কিন্তু তুই একদমই ঠিক করছিস না। আমাদেরকে তোর বাসা নিয়ে এসেছি সেভাবে চুপচাপ বসে থাকার জন্য। শোন আশু, যা হয়েছে সব ভুলে যা। এখনো কেন ওইসব নিয়েই মন খারাপ করে বসে আছিস বলতো? আরশি চুপ করে নিচের দিকে তাকিয়ে আছে। আদ্রাফের পাশ থেকে নীল শক্ত গলায় বলল, একে বুঝিয়ে কোনো লাভ নেই আদ্রাফ। ও ওর মতোই থাকবে। আমাদের কোনো মূল্য আছে নাকি ওর কাছে? 15 দিন ধরে আমরা এখানে আছি অথচ একটা দিনও দেখেছিস ও আমাদের সাথে একটু ভালো মতো কথা বলেছে? আরশি তুই তোর মতোই থাক, আমরা সবাই কালকেই এখান থেকে চলে যাব।
নীলের কথাগুলো শুনে আরশি মাথা তুলে তাকালো ওদের দিকে। কাসফিয়া নীলের কথায় সায় দিয়ে বলল, নীল ঠিকই বলেছে। শুধু শুধু এখানে থেকে কি করবি? তোরা সবাই না হয় কাল সকালেই ঢাকা চলে যা। নীলা আরশিকে বলল, আরশি তুই বরং এখানেই থাক, আমরা এখন নিচে যাই। সব কিছু গোছগাছ করতে হবে। হ্যাঁ চল সবাই। আদ্রাফ কথাটা বলেই ছাদ থেকে চলে গেল। সাথে সাথে নীল আর নীলাও চলে গেল। আরশি ওদের যাওয়ার পথে তাকিয়ে আছে। কাসফিয়া আরশির কাঁধে হাত দিয়ে বলল, তুই এটা একদমই ঠিক করলি না আশু। ওরা সবাই কত চেষ্টা করে যাচ্ছে তোর সাথে একটু কথা বলার জন্য। তোকে হাসানোর জন্য কত কিছু করেছে এই কদিন, কিন্তু তুই তো নিজের মতোই মনমরা হয়ে বসে থাকিস। যা হয়ে গেছে তার জন্য শুধু শুধু আমাদেরকে দূরে ঠেলে দিচ্ছিস কেন? আমাদের সবাইকে কেন কষ্ট দিচ্ছিস? তোকে এইভাবে দেখে আঙ্কেল আন্টি কতটা কষ্ট পাচ্ছে জানিস তুই? একবারও খেয়াল করেছিস ওনারা তোকে নিয়ে কতটা চিন্তায় থাকে সারাক্ষণ? কাসফিয়ার কথায় আরশি মাথা নিচু করে ফেলল। চোখ পানিতে চিকচিক করেছে। মনে হচ্ছে এখনই চোখ থেকে গড়িয়ে পড়বে। কাসফিয়া গম্ভীরভাবে পা ফেলে নিচে চলে গেল। সাথে সাথেই আরশির গাল বেয়ে নোনাজল গড়িয়ে পড়ল। আরশি ঝাপসা দৃষ্টিতে কাসফিয়ার যাওয়ার পথে তাকিয়ে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে আছে। সবাই কি তাহলে আরশিকে ছেড়ে চলে যাচ্ছে? আরশি মনে মনে কথাটা ভেবেই নিশ্চুপে চোখের জল ফেলে যাচ্ছে। রৌদ্র বারান্দায় দাঁড়িয়ে পাখিগুলোকে খাবার দিচ্ছে। আর মাঝে মধ্যে পাশের বারান্দায় তাকাচ্ছে। আরশিদের ভার্সিটি থেকে আসার পরেই রৌদ্র খুব গম্ভীর হয়ে উঠেছে। সারাদিন হসপিটালে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করে যেন আরশির কথা তার মাথায় না আসে। এত ব্যস্ততার পরেও দিন শেষে চাতক পাখির মতো অপলক দৃষ্টিতে তাকিয়ে থাকে তার পাশের বারান্দার দিকে। এখন আর আগের মতো আরশি আর কাসফিয়ার চেঁচামেচির শব্দ শোনা যায় না। পাখিটাও আর কোনো কথা বলে না। বারান্দায় এখন আর লাল রঙের চিরকুট পাওয়া যায় না। রৌদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে আকাশের দিকে দৃষ্টি দিল। এভাবেই কি শেষ হয়ে যাবে সবকিছু? রুদ্রাণী কি আর আসবে না তার শহরে? কেমন আছে আরশি? আরশির কি কোনো ক্ষতি হয়েছে? খুব বড় অ্যাক্সিডেন্টই কি হয়েছে? রৌদ্র প্রশ্নগুলো ভেবে নিজের মনেই আওড়াতে লাগলো উত্তরের খোঁজে। কিন্তু বরাবরের মতো এবারও নিরাশ হলো। ভোর সকাল 5:30টায় আরশি মাথায় ওড়না পেঁচিয়ে বাড়ি থেকে বেরিয়ে গেল। দোতলা বড় বাড়ির পাশের দোতলা বাড়িটাই কাসফিয়াদের। দু বাড়ির মাঝে এক বিশাল দেয়াল। দেয়ালের মাঝখানেই বড় একটা গেট। এই গেট দিয়েই দু পরিবারের মানুষ একে অপরের বাসায় আসা যাওয়া করে। দিন রাত 24 ঘন্টা এই গেট খোলাই থাকে। আরশি বাগান পেরিয়ে কাসফিয়াদের বাসায় চলে গেল। নীলা আর কাসফিয়া আরশির বাসায় আরশির রুমে ঘুমাচ্ছে। তারা দুজন আরশির সাথেই থাকে আর কাসফিয়ার বাসায় থেকে আদ্রাফ আর নীল একসাথে থাকে। আরশি কলিং বেল বাজানোর খানিকটা সময় পরেই কাসফিয়ার আম্মু রাবেয়া বেগম দরজা খুলে দিলেন। ঘুম ঘুম চোখে আরশির দিকে তাকায় ওনার ঘুম নিমিষেই চলে গেল। চোখ বড় বড় করে আরশির দিকে তাকিয়ে বিস্মিত হয়ে বললেন, আরশি মামুনি তুই এই সময় এখানে কি করছিস? তুই ঠিক আছিস তো? আরশি চোখের ইশারা হ্যাঁ বলেই ভিতরে চলে আসলো। রাবেয়া বেগম আরশির পেছনে পেছনে যাচ্ছে। আরশি ওয়াশরুম থেকে এক বালতি পানি নিয়ে দোতলায় চলে যাচ্ছে। আরশির এমন অদ্ভুত কাজে রাবেয়া বেগম অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে। পেছনে থেকে কিছুটা উঁচু গলায় আরশিকে জিজ্ঞেস করল, আরশি কি করছিস এসব? পানি নিয়ে কোথায় যাচ্ছিস মা? আরশি কিছু না বলে নিজের ঠোঁটে আঙুল দিয়ে ওনাকে চুপ থাকতে ইশারা করলেন। আরশি নীল আর আদ্রাফের রুমে এসে তাদের দিকে এক পলক তাকিয়ে থেকেই পুরো বালতির পানি ঢেলে দিল তাদের উপর। রাবেয়া বেগম হতবাক হয়ে তাকিয়ে তাকিয়ে দেখছে আরশির কর্মকাণ্ড। ঘুমের মধ্যে হঠাৎ করেই গায়ে পানি পড়ায় এক প্রকার লাফিয়ে উঠে গেল আদ্রাফ আর নীল। চোখ ভালো মতো না খুলেই দু হাত দিয়ে আশেপাশে আওড়াতে লাগল। দুজনেই চিল্লাচিল্লি করে যাচ্ছে চোখ বন্ধ করে। সবাই মুগ্ধ হয়ে আরশির হাসি দেখছে। বাচ্চাদের মতো খিলখিল করে হেসে উঠেছে আরশি। নীল আর আদ্রাফের এমন অবস্থা দেখে যেন আরশির হাসি থামতেই চাইছে না।
আদ্রাফ আর নীলের রাগান্বিত চোখগুলো এখন বিস্ময় গোলাকৃতি হয়ে গেছে। কয়েক সেকেন্ড আরশির দিকে তাকিয়ে থেকে ওদের মুখেও আনন্দের ছাপ ফুটে উঠল। কাসফিয়া ঘুমের মধ্যে আরশিকে পাশে না পেয়ে সাথে সাথেই উঠে বসে পড়ল। নীলাকে নিয়ে পুরো বাড়ি খুঁজেও যখন পেল না তখন আরশির বাবা মাকে জানায়। সবাই পুরো বাড়ি আর ছাদ খুঁজে অবশেষে কাসফিয়াদের বাসায় এসেছে। দোতলা থেকে কারো হাসির শব্দ পেয়ে সবাই উপরে এসেই কিছুক্ষণের জন্য থমকে দাঁড়িয়ে গেল। অবাক দৃষ্টিতে তাকিয়ে আছে আরশির দিকে। সকাল সকাল আরশিকে এভাবে হাসতে দেখা তাদের জন্য হয়তো অবিশ্বাস্যকর কিছু মনে হচ্ছে। আজ কতদিন পর আরশিকে এভাবে হাসতে দেখছে সবাই। সকলের অগোচরে আরশি মা নিজের চোখের পানি মুছে ফেললেন। কাসফিয়ার চোখ চিকচিক করছে নোনাজলে। কাসফিয়া নিজেকে সামলিয়ে নিয়ে রাগী ভাব নিয়ে আরশির দিকে এগিয়ে গেল। আরশির সামনে দাঁড়িয়ে রাগী কণ্ঠে বলল, কতক্ষণ ধরে আমরা সবাই পাগলের মতো তোকে খুঁজে যাচ্ছি, আর তুই এখানে এসে দাঁত কেলিয়ে হাসছিস। ফাজিল মেয়ে কোথাকার। আরশি কাসফিয়ার রাগ পাত্তা না দিয়ে আদ্রাফ আর নীলের দিকে তাকিয়ে হাসি থামানোর চেষ্টা করতে করতে বলল, আমাকে পরে বকিস, আগে তুই এই গুলারে দেখ বিছানার মধ্যে কিভাবে সাঁতার কাটে। নীলা, তোর ভাই কি প্রতিদিন এইভাবেই বিছানার সাঁতার কাটে? পুরো পেঙ্গুইনের মতো লাগছিল ওদের। কথাগুলো বলেই আবার পেটে হাত দিয়ে হেসে যাচ্ছে। আরশির কথা শুনে সকলেই হাসছে। আদ্রাফ আর নীলের কাছে আজ এই অপমানগুলোই মজাদার মনে হচ্ছে, তাই সব সময়ের মতো রেগে না গিয়ে বোকার মতো হেসে উঠল। সকাল সকাল ঘুমের ঘোরে তাদের এমন বোকামি করাটা তাদের কাছে এখন সার্থকতা মনে হচ্ছে। নীল রাগী কণ্ঠে বলল, আশু, তুই কিন্তু আমাদের অপমান করছিস সবার সামনে। আদ্রাফও গম্ভীর গলায় বলল, এত সকালে এইসব কি শুরু করেছিস তুই? পানি দিয়েছিস কেন আমাদেরকে? আরশি হাসি থামিয়ে দুহাত ভাঁজ করে কঠিন গলায় বলল, যা করেছি খুব ভালো করেছিস। তোদের সাথে এমনই করা দরকার। কাল আমাকে কত কথা শুনিয়েছিস মনে আছে? কিছু বলি না বলে খুব সাহস বেড়ে গেছে তোদের, তাই না? নীলা মুখ গোমরা করে বলল, ভালোই করেছিস আশু, ওদের ঘুম থেকে তুলে দিয়েছিস। কিছুক্ষণ পরেই তো আমরা চলে যাব। 8টায় আমাদের ট্রেন। নীল বিছানা থেকে উঠে আদ্রাফের দিকে তাকিয়ে বলল, আদ্রাফ, ওঠে যা তাড়াতাড়ি, না হলে দেরি হয়ে যাবে আমাদের। আরশি প্রচণ্ড রেগে নীলের দিকে তেড়ে এসে ধমকিয়ে বলল, খবরদার, যদি এখন যাওয়ার কথা বলেছিস থাপ্পড় দিয়ে সবগুলাকে একদম বয়রা বানিয়ে দিব বলে দিলাম। আদ্রাফ অন্য দিকে মুখ ঘুরিয়ে নিয়ে অভিমানের গলায় বলল, শুধু শুধু এখানে থেকেই বাকি করব আমরা। আদ্রাফের কথায় আরশির রাগে জলজল করে জ্বলে উঠল। হুঙ্কার দিয়ে বলল, বাবা, তুমি কি ওদেরকে কিছু বলবে? আমি কিন্তু সত্যি সত্যিই এখন এই হারামি গুলারে মেরে ফেলবো আরেকবার যদি এখান থেকে যাওয়ার কথা বলে। আদিব হাসান ওনার মেয়ের কাছে গিয়ে মাথায় হাত বুলিয়ে দিয়ে বললেন, আচ্ছা, রাগ করতে হবে না, আমি বুঝিয়ে বলছি ওদেরকে। আরশির আব্বু কিছু বলবে তার আগেই কাসফিয়া, নীলা, আদ্রাফ আর নীল একসাথে হাসা শুরু করল। সবাই ভ্রু কুঁচকে ওদের দিকে তাকিয়ে আছে। আরশি ধমকের স্বরে বলল, এভাবে পাগলের মতো হাসছিস কেন তোরা? নীল হাসি থামায়ে বলল, আমরা জানতাম সোজা আঙুলে ঘি উঠে না, তাই আঙুলটা একটু বাঁকা করলাম। আমরা কেউই আজ ঢাকা যাব না। আমরা তো টিকিটই কিনি নাই। আরশি ভ্রু বাঁকিয়ে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে বলল, তাহলে কাল যে বললি সবাই আজ চলে যাবি? আদ্রাফ নীলের কাঁধে হাত রেখে বেশ ভাব নিয়ে বলল, ও গুলা তো এমনিতেই মিথ্যে বলেছি। তুই আমাদের সাথে কথা বলিস না তাই একটু নাটক করছিলাম। হ্যাঁ, আমরা জানতাম আমরা যদি তোকে এভাবে কথাগুলা বলি তাহলে তুই নিশ্চিত আমাদেরকে যেতে বাধা দিবি। কিন্তু তুই যে এভাবে এই বোলদা দুইটাকে সকাল সকাল গোসল করিয়ে দিবি সেটা কি আর আমরা জানতাম নাকি? নীলা কথাগুলো বলেই আবার হাসতে লাগল। সবাই আজ প্রাণ খুলে হাসছে আর তাদের সাথে আরশিও হাসছে। আরশি গাল ফুলিয়ে রাস্তা দিয়ে চুপচাপ হেঁটে যাচ্ছে। সকাল সকাল ভেবেছিল ঘুরতে বের হবে, কিন্তু এখন তো নিজেকে খুনের আসামি মনে হচ্ছে আরশির। কাসফিয়া আর নীলা সামনে হাঁটছে।
আর আরশি হাঁটছে আদ্রাফ আর নীলের মাঝে। আরশির ডান পাশে নীল আর বাম পাশে আদ্রাফ। আরশিকে একটুর জন্যেও ওদের মাঝখান থেকে যেতে দিচ্ছে না। হঠাৎ করেই আরশির চোখ পড়ল একটা পাখির দোকানের দিকে। দোকানের বাহিরে একটা খাঁচায় ময়না পাখি ঝুলানো। পাখিটা দেখে তৎক্ষণাৎ চিঠির কথা মনে পড়ে গেল। চিঠির কথা মনে পড়তেই মনটা খচখচ করে উঠল আরশি। কিছু না ভেবেই পা বাড়ালো ডান পাশের দোকানটার দিকে। কিন্তু বেশি দূর যেতে পারল না, তার আগেই নীল আরশির চুল টেনে ধরে থামিয়ে দিল। আরশি পেছনে ফিরে তাকাতেই নীল রাগান্বিত হয়ে বলল, কোথা যাচ্ছিস কিছু না বলে? আরশি একটা মেকি হাসি বলল, ওই যে পাখির দোকানটায়, আয় তোরাও চল আমার সাথে। পাখির দোকানে এসেই আরশি ময়না পাখিটা কিনে ফেলল। পাখির টাকা আদ্রাফ আর নীলের কাছ থেকেই হাতিয়ে নিয়েছে। আরশি একটা কাগজে বেশ কিছুক্ষণ ধরে কিছু লিখে যাচ্ছে। কেউ কিছু বুঝতে না পারলেও কাসফিয়া ঠিকই বুঝতে পারছে আরশি কি করছে। আরশি একটা চিঠি লিখে পাখিটার সাথেই কুরিয়ার করে দিতে বলল রৌদ্রর ঠিকানায়। নীলা খুব উত্তেজিত হয়ে আরশিকে জিজ্ঞেস করল, পাখিটা কাকে পাঠাচ্ছিস আশু? আর সাথে চিঠি বা লিখলি কেন? আরশি দোকান থেকে বেরিয়ে যেতে যেতে বলল, জানি না কাকে পাঠাচ্ছি। আদ্রাফ চমকে উঠে বলল, জানিস না মানে কি? না জানলে পাখিটা কুরিয়ার করলি কোথায়? আরশি শান্ত গলায় বলল, আমার পাশের বারান্দায়। এসব কথা পরে বলবো এখন, তাড়াতাড়ি চল, 10টা বেজে যাচ্ছে। আমার খুব খিদে লেগেছে। সবাই আরশির পেছনে পেছনে হেঁটে যাচ্ছে। ওরা খুব ভালো করেই জানে এখন আরশিকে জিজ্ঞেস করলেও কিছু বলবে না। তাই শুধু শুধু আর কিছু জিজ্ঞেস করল না। রৌদ্রর রাত প্রায় 1টায় বাসায় এসেই ক্লান্ত শরীর নিয়ে বারান্দায় চলে গেল। হসপিটালে সারাদিন ব্যস্ততায় কাটিয়ে দিলেও দিন শেষে বাসায় ফিরলেই অস্থিরতার পোকা কিলবিল করে ওঠে। তার জীবনটা মনে হচ্ছে বিষাদে ভরে আছে। আরশির বারান্দার দিকে তাকিয়ে থাকতে থাকতে রৌদ্র বারান্দার কাউচে বসেই ঘুমিয়ে পড়ল। ছাদে সবাই আরশিকে ঘিরে ধরে বসে আছে। বিরক্তিতে আরশি চোখ মুখ খিচে বসে আছে। আদ্রাফ আরশিকে সন্দিহান কণ্ঠে বলল, আশু প্লিজ বলে দে সব কিছু। কতক্ষণ এভাবে বসিয়ে রাখবি? আরশি সরু চোখে আদ্রাফের দিকে তাকিয়ে বলল, আমি কি বলেছি তোদের এখানে বসে থাকতে? তোরাই তো আমাকে এখানে জোর করে বসিয়ে রেখেছিস। নীল ফতাফত করে বলল, তুই যতক্ষণ না পর্যন্ত সবকিছু আমাদেরকে বলবি তখন পর্যন্ত এখানেই বসে থাকতে হবে। কাসফিয়া ছোট্ট একটা শ্বাস ফেলে বলল, আরশি ওদেরকে বলে দে তো। হুদাই এভাবে রাত জেগে এখানে বসে থাকার কোনো মানে হয় না। আরশি একটা দীর্ঘশ্বাস ফেলে চিঠির কথা সবকিছু খুলে বলল। আরশির কথা শুনে কাসফিয়া বাদে বাকি সকলের চোখ আপনা আপনি বড় হয়ে যাচ্ছে। আরশির কথা শেষ হতেই নীলা তীব্র উৎসাহ নিয়ে জিজ্ঞেস করল, তোর চিঠিওয়ালা ছেলে নাকি মেয়ে? জানি না। আরশির নির্লিপ্ততা জবাবে আদ্রাফ অতিমাত্রায় চমকে উঠে চেঁচিয়ে বলল, কি? চিঠিওয়ালা ছেলে নাকি মেয়ে সেটাও এখন পর্যন্ত জানিস না? আরশি মাথা ডানে বামে নাড়িয়ে না জানাতেই আদ্রাফ আরশির মাথায় একটা চাটি মেরে বলল, তুই তো দেখি আসলেই একটা গাধা। পাশাপাশি বারান্দায় থেকেও একজন আরেকজনকে না দেখে চিঠিতে কথা বলিস, এমনকি মানুষটা ছেলে নাকি মেয়ে সেটাও জানিস। আরশি আদ্রাফের বাহুতে একটা থাপ্পড় দিয়ে চুপ করিয়ে দিল। সবাই তবদা খেয়ে বসে আছে। নীল কিছু একটা ভেবে শান্ত গলায় বলল, ওই দিন ভিডিও কলে মনে হচ্ছিল কেউ আরও বলে ডাকছে। ওটা কি তাহলে ওই ময়না পাখির নাম ছিল? আরশি মাথা ঝাঁকিয়ে সম্মতি জানালো। নীল সবাইকে উদ্দেশ্য করে বলল, আচ্ছা এখন সবাই নিচে চল, অনেক রাত হয়েছে। এসব নিয়ে পরে কথা হবে। নীলের কথায় সবাই যে যার মতো নিচে চলে গেল। রোদের তির্যক রশ্মিতে রৌদ্রের চোখমুখ কুঁচকে এলো। কপালে বিরক্তি ভাঁজ পড়ে গেছে। রোদের তীব্রতা যেন কাটার মতো বিঁধে যেতে চাইছে রৌদ্রর সারা শরীরে। তবুও রৌদ্র চোখ বুজেই কাউচে বসে সাথে। এই মুহূর্তে সে কিছুতেই চোখ মেলে সামনের বারান্দায় নজর দিতে চাইছে। কলিং বেলের শব্দে রৌদ্রর বিরক্তি ভাব আরও দ্বিগুণ হয়ে গেল। প্রচণ্ড ক্ষিপ্ত হয়েই চোখ মেলে তাকালো।
আড়মোড়া দিয়ে আস্তে আস্তে দরজার দিকে এগিয়ে গেল। দরজা খুলে কুরিয়ারের লোক দেখে ভ্রু কুঁচকে ফেলল রৌদ্র। কুরিয়ারের লোকটা রৌদ্রর হাতে একটা খাম ধরিয়ে দিয়ে পাশ থেকে পাখির খাঁচাটা সামনে এনে দিতেই রৌদ্রর বিস্মিত হয়ে গেল। লোকটা নিজের কাজ শেষ করে চলে যেতেই রৌদ্র অতিমাত্রায় উত্তেজিত হয়ে খামটা খুলে ফেলল। ভিতরে একটা চিরকুট দেখতে পেয়ে তার চোখ খুশিতে চিকচিক করে উঠল। প্রিয় রৌদ্র, আশা করি পাখিগুলো আর পাখির মালিক সবাই ভালো আছে। অনেকদিন পর চিঠি লিখছি আর লাল কাগজও পাইনি, তাই সব মিলিয়ে খুব অস্বস্তি লাগছে। এই প্রথম হয়তো বারান্দা দিয়ে নয়, আপনার ফ্ল্যাটের সামনের দরজা দিয়েই আমার চিঠি আপনার হাতে পৌঁছাবে। আজ অনেকদিন পর একটু বাহিরে বেরিয়েছিলাম। পাখির দোকানে এই পাখিটা দেখি আপনার পাখিগুলোর কথা মনে পড়ে গেল। তাই তৎক্ষণাৎ চিঠি লিখে ফেললাম। আপনার ময়না পাখিটা একা, ওর জন্য একটা সঙ্গী পাঠিয়ে দিল। বিদ্রো আমাকে ভুলে গিয়েছিলেন নাকি? অবশ্য উত্তরটা আমার জানা আছে। দুঃখিত অল্প কিছুদিনের কথা বলে এতটা সময় পর আপনাকে চিঠি দেওয়ার জন্য। ইতি রুদ্রাণী। রৌদ্র চিঠিটা পড়ে মূর্তি ন্যায় দাঁড়িয়ে আছে। এই মুহূর্তে তার কেমন রিয়েক্ট করা উচিত সেটাও রৌদ্র বুঝে উঠতে পারছে। অপ্রত্যাশিত কিছুতে এতটা আনন্দ হয়তো কেউ হয় না যতটা রৌদ্র হয়েছে। রৌদ্র এতটাই চমকে গেছে এই চিঠি পেয়ে যে নিজের অনুভূতি প্রকাশ করতে ভুলে গেছে। আচমকাই চিঠিটা বুকে চেপে ধরে চোখ বন্ধ করে বড় বড় কয়েকটা শ্বাস নিল। 4 দিন পর আরশি ঢাকা এসেছে। আসার পথেই নতুন ফোন আর পুরনো সিম উঠিয়ে এনেছে। ওই দিন ধস্তাধস্তিতে কোথায় যেন ফোন হারিয়ে গেছিল, আরশি নিজেও জানে না। আরশি ফ্রেশ হয়ে ঘুমানোর জন্য বিছানায় শোয়ার সাথে সাথেই ফোন বেজে উঠল। আরশি বেশ অবাক হল। রাত প্রায় 11টা বাজে, কে ফোন দিতে পারে তাকে? আদ্রা ফোরা হয়তো জার্নির ফলে ক্লান্ত হয়ে এতক্ষণে ঘুমে বেহুশ হয়ে আছে। আরশি ফোনটা হাতে নিতেই অচেনা নাম্বার দেখে ভ্রু কুঁচকে ফোনটা রিসিভ করল। আরশি কিছু বলার আগেই অপর প্রান্ত থেকে গম্ভীর গলায় বলল, মিস আরু, আপনি কি বাসায় আছেন? মিস আরু নামটা শুনে আরশির বুকের ধুকপুকানি আবারও বেয়াদবের মতো শুরু হয়ে গেল এতদিন পর। আরশি নিম্ন স্বরে ছোট্ট করে উত্তর দিল, হুম। রৌদ্র আবারও গম্ভীর গলায় বলল, 5 মিনিটের মধ্যে নিচে আসুন, খুব জরুরি দরকার ছিল। আরশির কিছু বলার আগেই রৌদ্র ফোন কেটে দিল। আরশি হতভম্ব হয়ে বসে আছে। আরশি মনে মনে ভাবছে, এই লোকটা হুটহাট ফোন করে নিজের মতো কথা বলেই ফোন রেখে দেয় কেন, আজব। আর এত রাতে আবার কিসের দরকার? এখন কি আমার নিচে যাওয়া ঠিক হবে? আরশি মনে মনে নানান রকম চিন্তা ভাবনা করতে লাগল। আর অপর পাশে রৌদ্র ফোন রেখেই বুকে একটা ফু দিয়ে বড় করে শ্বাস নিল। হসপিটালে যাওয়ার জন্য বের হচ্ছিল। বারান্দায় এসে আরশিদের ফ্ল্যাটে লাইট ঝালানো দেখেই আরশিকে কল দিয়েছিল। কিন্তু কল দিয়ে ফোন অন পাবে সেটা একদমই আশা করেনি। তবুও নিজেকে সামলিয়ে গম্ভীর মুখে কথা বলেছে আরশির সাথে, আই ওয়ানা হাগ ইউ মিস আরু। আরশি অনেক চিন্তা ভাবনা করে অবশেষে ডক্টরের কথা মতো নিচে এসেছে। নিচে নেমে ডক্টরের কাছে আসতেই ওনার গম্ভীর মুখে বলা এমন কথা শুনে আরশি স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। রৌদ্র কথাটা বলে সঙ্গে সঙ্গেই আরশির কোনো কথার অপেক্ষা না করে আলতো করে জড়িয়ে ধরল আরশিকে। রৌদ্রর এহেন কাজে আরশি অবাকের চরম পর্যায়ে চলে গেছে। মূর্তির মতো দাঁড়িয়ে আছে। নড়াচড়া করার মতো পরিস্থিতিতে আরশি নেই। কিছুক্ষণ সময় পর আরশি নড়েচড়ে উঠেলেই রৌদ্র আরশিকে আরেকটু শক্ত করে জড়িয়ে ধরে শীতল গলায় বলল, জাস্ট 1 মিনিট আরু, নড়াচড়া করো না। রৌদ্রর মুখে তুমি সম্বোধন শুনে আরশি স্থির হয়ে দাঁড়িয়ে রইল। হুট করে এভাবে জড়িয়ে ধরাতে আরশির কেন যেন রাগ হচ্ছে না। কেমন যেন এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, যেমনটা হসপিটালে হয়েছিল। 1 মিনিট হতেই রৌদ্র আরশিকে ছেড়ে দিল। মাথায় হেলমেট পরতে পরতে বলল, হসপিটালে ইমার্জেন্সি আছে। দেরি হয়ে যাচ্ছে, আমাকে এখনই যেতে হবে। মিস আরু, আপনি উপরে যান। আরশি স্থির চোখে তাকিয়ে আছে রৌদ্রর দিকে। সাদা শার্ট আর কালো প্যান্ট পরা। শার্টের হাতা কনুই পর্যন্ত ভাঁজ করে রাখা আর মাথায় কালো হেলমেট।
কথাগুলো বলতে বলতে রৌদ্র বাইকে উঠে পারল। আরশিকে এভাবে তাকিয়ে থাকতে দেখে রৌদ্র বলল, আমাকে পরেও দেখা যাবে মিসারু। আপনি এখন উপরে যান। রৌদ্রর কথা শুনে আরশি নিজের অজান্তেই লজ্জা পেয়ে গেল। পেছনে ঘুরে দ্রুত গেইটের ভিতর চলে আসলো। কি যেন একটা ভেবে আবারও থমকে দাঁড়িয়ে গেল। পেছনে তাকিয়ে রৌদ্রকে না দেখে আরশি ভয়ে এক প্রকার দৌড়েই নিজের ফ্ল্যাটে চলে আসলো। রুমে এসে ফোন হাতে নিয়ে দেখল 11টা বাজে। আরশির পুরো শরীর এখন থরথর করে ভয় কাঁপছে। রৌদ্রর এমন অদ্ভুত আচরণ আর হঠাৎ করেই গায়েব হয়ে যাওয়া দেখে আরশি রৌদ্রকে ভূত মনে করছে। আরশি কাঁপা কাঁপা হাতে আবারও সেই নাম্বারে কল করল। রৌদ্রর বাইক থামিয়ে আরশির কল দেখে একটা মুচকি হাসি দিয়ে কল রিসিভ করল। আরশি ভয়াতুর কণ্ঠে আমতা আমতা করে জিজ্ঞেস করল, ডক্টর আপনি কি আমার বাসার এখানে এসেছিলেন? রৌদ্র নিজের হাসি থামিয়ে গম্ভীর গলায় বলল, না তো, আমি কেন আপনার বাসায় আসব এই সময়ে? আরশি আর কিছু বলল না, সাথে সাথেই ফোন কেটে দিল। রৌদ্র ফোনের দিক তাকিয়ে একটা বিশ্বজয়ী হাসি দিয়ে আবারও বাইক চালানো শুরু করল। রৌদ্রর কথার আরশি ভয়ে দৌড়ে কাসফিয়ার রুমে গেল। কাসফিয়া ক্লান্ত হয়ে গভীর ঘোরে ঘুমিয়ে আছে। তখন কাসফিয়ার ঘুমে প্রবলেম হবে বলেই কাসফিয়াকে না ডেকে একা একা নিচে চলে গিয়েছিল। কিন্তু এইবার আর কাসফিয়ার ঘুমের চিন্তা করল না। টেনে হিচড়ে জোর করেই কাসফিয়াকে ঘুম থেকে তুলে দিল। কাসফিয়া বাধ্য হয়ে উঠে বসল। আরশির এমন কাজে ক্ষিপ্ত হয়ে বলল, উফা ফাসু, এত রাতে কি শুরু করছিস? একটু ঘুমাতে দে তো। আরশি আকাশ সমান উত্তেজনা নিয়ে বলল, নিচে ডক্টর সাহেব এসেছিল। কাসফিয়া কিছুটা চমকে উঠে জিজ্ঞেস করল, উনি কেন আসবেন? জানি না কেন এসেছে, কিন্তু আমি উনার কাছে যেতেই উনি হুট করে আমাকে জড়িয়ে ধরেছেন। তারপর বলল ওনার নাকি হসপিটালে জরুরি কাজ আছে, এখন যেতে হবে বলেই মুহূর্তের মধ্যে গায়েব হয়ে গেলেন। কাসফিয়া অবিশ্বাসের দৃষ্টিতে তাকিয়ে আছে আরশির দিকে। সন্দিহান কণ্ঠে বলল, উনি এখানে এসেছে, তোকে জড়িয়েও ধরেছে, আবার চলেও গেছে? আরশি দ্রুত মাথা নাড়িয়ে হ্যাঁ জানালো। কাসফিয়া এবার বিরক্ত হয়ে ঝাঝালো কণ্ঠে বলল, ওনাকে এই বাসার ঠিকানা কি তোর বাপ দিয়েছে? আরশি কাসফিয়ার সাথে ঘেঁষে বসে নিম্ন স্বরে বলল, আমার মনে হয় কি জানিস, ওটা কোনো জশিন ভূত ছিল। সাদা শার্ট পরা ছিল। আর আমি আসার সময় পেছনে ফিরে তাকাতেই দেখি উনি নেই। আমি রুমে এসে ওনাকে কলও দিয়েছিলাম, কিন্তু উনি তো বললেন উনি আসেনি। আরশির এমন আবোলতাবোল কথা শুনে কাসফিয়া হতাশ হয়ে বলল, তুই নিশ্চয়ই উল্টাপাল্টা স্বপ্ন দেখিস। জার্নি করে এসেছিস, তাই হয়তো ক্লান্তিতে এইসব আজেবাজে হ্যালুসিনেশন হচ্ছে। আর তোর ওই ডক্টরের তো বাসার ঠিকানাই জানে না, তাই এখানে আসার কোনো প্রশ্নই উঠে না। কিন্তু আরশি কিছু বলতে নিলেই কাসফিয়া আরশিকে থামিয়ে দিয়ে শক্ত গলায় বলল, আশু প্লিজ এইসব অহেতুক কথাবার্তা বন্ধ কর। প্রচুর ঘুম পাচ্ছে আমার, আর তোকে ক্লান্ত দেখাচ্ছে, যা ঘুমিয়ে পড় চুপচাপ। আরশি আর কথা বাড়ালো না। কাসফিয়ার পাশেই শুয়ে পড়ল। কাসফিয়া আরশির দিকে ভ্রু কুঁচকে তাকিয়ে সন্দেহের গলায় বলল, এখানে শুয়েছিস কেন? তোর রুমে গিয়ে ঘুমা। না, আজ এখানেই থাকি। আরশি চুপচাপ শুয়ে গভীর চিন্তায় পড়ে গেল। আরশি এখনো বুঝতে পারছে না ডক্টর কি সত্যি সত্যি এসেছিল নাকি এটা তার মনের ভ্রম। আরশি নিজেকে আশ্বস্ত করে মনে মনে বলল, এসব হয়তো সত্যিই আমার হ্যালুসিনেশন। আর কাসফিয়ার কথাও তো ঠিক, ডক্টর আমাদের বাসার ঠিকানাই বা পাবে কিভাবে? আরশি নিজের মনকে নানাভাবে আশ্বস্ত করার পরে আবারও কাসফিয়াকে হালকা ধাক্কা দিয়ে মিনমিনিয়ে জিজ্ঞেস করল, আচ্ছা উনি আমাকে জড়িয়ে ধরলেন কেন? কাসফিয়া হাতের ব্যথার জন্য ডান দিকে ফিরতে পারছে না। তাই আরশির দিকে না ফিরেই এক রামধমক দিয়ে আরশিকে চুপ করিয়ে দিল। আরশি আর কথা বলার সাহস পায়নি। কাসফিয়ার ধমক শুনেই চুপসে গেল। প্রিয় রুদ্রাণী, কখনো এভাবে আমার ঠিকানায় কেউ চিঠি লিখে পাঠাবে এটা একদমই আশা করিনি। এই মুহূর্তে আপনার চিঠি আর পাখি পাওয়াটা আমার জন্য ঝুম বৃষ্টির মাঝে হঠাৎ করেই রোদের দেখা পাওয়ার মতো ছিল।
আপনি আমাকে এভাবে হঠাৎ করে পাখি আর চিরকুট দিয়ে চমকে দিয়েছেন, তার বিনিময়ে আপনাকেও চমকে দিব কোনো একদিন। বিদ্রু সবগুলো পাখির নাম আমি রেখেছি, তাই এই নতুন পাখিটার নাম রাখার দায়িত্ব আপনার উপর দিলাম। তবে নামটা এখন না, সময় হলেই জানতে চাইব। ইতি রৌদ্র। আরশি চিঠিটা পড়ে নিজের বারান্দায় থাকা গাছগুলোর দিকে এক দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে রইল। আরশির ফুল গাছগুলো একদম সতেজ দেখা যাচ্ছে। আরশি ভেবেছিল হয়তো এতদিনে গাছগুলো মরে গেছে, কিন্তু এখন তো গাছগুলো একদম ঠিকই লাগছে আগের মতো। আরশি আনমনে বলে উঠল, তাহলে কি পাখিগুলোর মালিক আমার বারান্দার গাছগুলোতে পানি দিয়েছে? আরশি পাখিগুলোর দিকে তাকিয়ে জিজ্ঞেস করল, কিরে, কেমন আছিস তোরা? ময়না পাখিটা তখনই আরো বলে চেঁচামেচি শুরু করল। আরশি আরো নামটা শুনে আবারও কাল রাতের কথা মনে পড়ে গেল। কাল রাতের কথা মনে পড়লেই আরশি মাথা যেন একদম ফাঁকা ফাঁকা লাগে। আরশি বারান্দায় বেশিক্ষণ সময় না থেকে রুমে চলে আসে। খানিকটা সময় ধরে একটা চিঠি লিখে পাশের বারান্দায় ছুঁড়ে দিয়ে আবারও রুমে চলে গেল। কাসফিয়ার হাতের জন্য ভার্সিটিতে যেতে পারবে না, তাই আজ আরশি একা একাই যাচ্ছে। অবশ্য আরশি ক্লাস করার জন্য যাচ্ছে না, বাসায় বোরিং লাগছিল, তাই ভার্সিটির উদ্দেশ্যে বের হয়েছে। বাস থেকে নেমে কিছুটা পথ যেতেই আরশির চোখ পড়ল সামনে দাঁড়িয়ে থাকা রৌদ্রর দিকে। দুহাত ভাঁজ করে বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। এখন আর কালকের মতো সাদা শার্ট গায়ে জড়ানো নেই, এখন গাঢ় নীল রঙের শার্ট পরা। আরশি কালকের কথা মনে করে ভয় আর অস্বস্তিতে দ্রুত রৌদ্রকে পাশ কাটিয়ে চলে যাচ্ছে। কিছুটা দূরে যেতেই রৌদ্র গম্ভীর গলায় আরশিকে ডাক দিল, দাঁড়ান মিস আরু। আরশি সাথে সাথেই দাঁড়িয়ে গেল। নিচের দিকে তাকিয়ে কাচুমাচু করছে আরশি। রৌদ্র আরশি কাছে এগিয়ে আসতেই আরশি কয়েক পা পিছয়ে গেল। মাথা তুলে রৌদ্রর দিকে তাকিয়ে নিম্ন স্বরে জিজ্ঞেস করল, আপনার কি সাদা শার্ট আছে? আরশির এমন প্রশ্ন শুনে রৌদ্র হাসবে নাকি কি করবে কিছুই বুঝতে পারছে না। রৌদ্র চোখ ছোট ছোট করে আরশির দিকে তাকিয়ে শান্ত গলায় বলল, কেন, আপনার কি আমার শার্ট লাগবে নাকি? আরশি ইতস্তত করে বলল, না। আচ্ছা, আপনি কাল রাতে সত্যি আমাদের বাসার ওখানে যাননি? রৌদ্র বরাবরের মতোই শান্ত গলায় বলল, কিছু জিনিস অজানা থাকাই ভালো। রৌদ্রর মুখে এই কথা শুনে আরশি চমকে উঠল। বিদ্যুৎ ঝলকের মতো মাথার মধ্যে চিঠির মানুষের কথা মনে পড়ে গেল। চোখের সামনে তার লেখা চিঠিগুলো ভেসে উঠল। আরশি বিস্ময় নিয়ে বলল, আপনি এই কথা? রৌদ্র কথা পাল্টানোর জন্য আরশির কথার মাঝেই গম্ভীর গলায় বলল, মাঝ রাস্তায় দাঁড়িয়েই কথা বলবেন মিস আরু? চলুন আমার সাথে। রৌদ্র চুপচাপ সামনের দিকে হেঁটে যাচ্ছে। রৌদ্র জানে আরশি আসবে তার সাথে সাথে। আরশি হতবাক হয়ে দাঁড়িয়ে আছে, স্থির চোখে তাকিয়ে আছে রৌদ্রর দিকে। রৌদ্র তাকে কোথায় নিয়ে যাবে আরশি জানে না, তবু আরশির মন বলছে রৌদ্রকে বিশ্বাস করতে। আরশি দ্রুত গিয়ে রৌদ্রর পাশাপাশি হাঁটা শুরু করল। রৌদ্রর আর চোখে আরশির দিকে এক পলক তাকিয়ে মনে মনে একটা মুচকি হাসি দিল। আরশি চুপচাপ হেঁটে চলছে রৌদ্রর সাথে। খানিকটা পথ যাওয়ার পর রৌদ্র একটা রিকশা থামিয়ে আরশিকে উদ্দেশ্য করে বলল, রিকশায় উঠুন মিস আরু। আরশি ভ্রু বাঁকিয়ে রৌদ্রর দিকে তাকিয়ে আছে। আরশিকে দাঁড়িয়ে থাকতে দেখে রৌদ্র গম্ভীর গলায় বলল, ভরসা করতে পারছেন না আপনার রৌদ্রকে? রৌদ্রর কথা শুনে আরশি আরেক দফা চমকে উঠল। অবাক হয়ে বলল, আমার রৌদ্র মানে? বেশি কথা না বলে রিকশায় উঠুন মিস আরু। রৌদ্রর ধমকে আরশি আর কথা না বাড়িয়ে দ্রুত রিকশা উঠে গেল। রৌদ্র আরশির পাশে বসে পড়ল। রিকশা চলছে আপন গতিতে, রৌদ্র আর আরশি একদমই চুপচাপ বসে আছে। প্রায় 10 মিনিট পর রিকশা একটা ব্রিজের কাছে এসে থেমে গেল। চলবে।